এ স্যার, এত ইন্ট্রো দেওয়া লাগবে না, শুরু করেন তাড়াতাড়ি। বাংলা ক্লাস শুরু হয়ে রাত 11টা বেজে গেছে। এতক্ষণ কি আমার কথা শোনা যায়নি? না না, এতক্ষণ আপনার কথা শোনা যায় নাই। সব ইন্ট্রো বাদ, এখন চলবে বাংলা ক্লাস। ওকে 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 ওকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বাচ্চারা দেখি, এই যে তোমাদের জন্য ধরে নিয়ে আসছি বাংলার কেজিএফ। বাংলার বাংলার কেজিএফ, বাংলার কেজিএফ নিয়ে আসছি। একটু বলো আমাকে যে শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও তো, সোনামণিরা, বাচ্চারা, ময়না পাখিরা, সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও ঝটপট। আচ্ছা, এই দেখা যাচ্ছে তো ঠিকঠাক মতো? দেখা যাচ্ছে ঠিকঠাক মতো? ওকে, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, অল ক্লিয়ার। আচ্ছা দেখো, এই যে রাশেদ স্যার পেছনে মার্কেটিং এর জন্য রেখে দিচ্ছে। রাশেদ স্যার বলছে সবসময় স্যার অর্ণব স্যারের কথা বলেন, ইউটিউবে আপনার নাম দিয়ে দেন। এই যে ইউটিউবে রাশেদ স্যার সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? এই চ্যানেলে দেখো স্যারের কিন্তু প্রায় 239K, দেখছো? 239K সাবস্ক্রাইবার হয়ে গেছে। এটা তোমরা 300 করে দাও, হ্যাঁ 300 সাবস্ক্রাইবার করে দাও। আল্লাহ ভরসা, এখানে ক্লাসগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ। চলো তাহলে আমরা খুব বেশি সময় নষ্ট করব না। স্যারকে একটু বলবো যে আজকের আমরা গতদিন মনে হয় স্যার সমাস আলোচনা করেছিলেন, আজকে সমাসের প্রশ্ন সলভ ক্লাস চলে যাবে ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালোভাবে ক্লাস করো, তোমাদের সাথে আমার হয়তো আবার পরে দেখা হবে। স্যার প্লিজ শুরু করেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সময় নেব না, তোমরা একটু দ্রুত একটু আমাকে জানাও যে ক্লাসটি শেয়ার করেছো কিনা। সবাই একটু দ্রুত ক্লাস শেয়ার করবে এবং বন্ধুদেরকে একটু মেনশন করবে। সবাই একটু ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও। শেয়ার করে লিখবে শেয়ার ডান। ওকে, আর যারা গত ক্লাসে সমাসের পিডিএফ পাও নাই তারা আজকে ক্লাসটা শেয়ার করে জাস্ট যদি আমাকে বলো শেয়ার ডান, তোমাকে সাথে সাথে তোমার ইনবক্সে কিন্তু পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে। ওকে, শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু দ্রুত শেয়ার করে দাও, আমি 1 মিনিট সময় নিয়ে নিচ্ছি, তোমরা একটু দ্রুত শেয়ার করো। ওকে ওকে, সবাই বলছো কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমাদের আজকে গত ক্লাসে যেমন আমরা পড়িয়েছিলাম সমাস, কি পড়িয়েছি? সমাস। তো দেখো সমাস থেকে আমাদের ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে না এরকম 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 পরীক্ষা খুব কম হয়েছে, আমার মনে হয় কম হয়েছে। সমাজ থেকে রেগুলারই ভর্তি পরীক্ষা প্রশ্ন হয়। ইভেন তোমরা এই সমাজ থেকে প্রশ্ন আসলে খুব বেশি ভয় পাও। একটু আমাকে বলো তো, প্রথমে বলো তো যে এই কাজল কালো, এখানে লেখা আছে কাজল কালো, কাজল কালো সমাসের ব্যাস বাক্য কি? বলো তো একটু সবাই, কাজল কালো সমাসের ব্যাস বাক্য কি? দ্রুত একটু কমেন্ট করে জানাও যে কাজল কালো সমাসের ব্যাস বাক্য কি। আর শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু কষ্ট করে তোমরা শিখা পেজ থেকে কমেন্ট করবে, তাহলে আমি শিখা পেজের কমেন্ট গুলো পড়তে পারবো। কারণ আমি কমেন্ট করছি তোমাদের শিখা পেজ থেকে। হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্ট করবে যে কাজল কালো, কাজল কালো কোন সমাস, কাজল কালো কোন সমাস। দ্রুত একটু কমেন্ট করো, কাজল কালো কোন সমাস, কাজল কালো কোন সমাস, কাজল কালো কোন সমাস। দ্রুত একটু কমেন্ট করো, কাজল কালো কোন সমাস, কাজল কালো কোন সমাস। দ্রুত একটু কমেন্ট করো, কাজল কালো কোন সমাস, কাজল কালো কোন সমাস। দ্রুত একটু কমেন্ট করে জানাও তো যে কাজল কালো কোন সমাস। দ্রুত একটু কমেন্ট করে জানাও যে কাজল কালো কোন সমাস। সবাই একটু আমাকে বলো যে কাজল কালো কোন সমাস, কাজল কালো কোন সমাস। দ্রুত একটু কমেন্ট করো আর বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও। কাজল কালো কোন সমাস, দ্রুত একটু দ্রুত একটু কমেন্ট করো, কাজল কালো কোন সমাস।
দ্রুত একটু কমেন্ট করো, কাজল কালো কোন সমাস? আমি 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি তোমাদের থেকে। আর আমাদের সাথে যারা যুক্ত হচ্ছে তারা সবাই একটু আমাকে কমেন্ট করো যে কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। সবাই একটু জানাও যে কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেকে লিখতেছে উপমান উপমান উপমান, হ্যাঁ উপমান উপমান। ওকে, একটু সবাই একটু সবাই 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 একটু কমেন্ট করো, সবাই উপমান, সবাই কমেন্ট করতেছে উপমান উপমান। ওকে ফাইন, ওকে ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আমাদের সাথে যুক্ত আছো, কে যুক্ত আছো একটু সবাই সবাই একটু দেখি। জাকিয়া লিখেছে উপমান কর্মধারয় সমাস, জাকিয়া লিখেছে উপমান কর্মধারয় সমাস, জাকিয়া লিখেছে উপমান কর্মধারয় সমাস। জয়পুরহাট থেকে যুক্ত আছে জাকিয়া, জয়পুরহাট থেকে যুক্ত আছে জাকিয়া। কাজল কালো উপমান। ওকে ওকে ওকে, খুলনা থেকে যুক্ত আছো দেখতে পাচ্ছি তু, খুলনা থেকে যুক্ত আছো আমাদের সাথে। লক্ষ্মীপুর থেকে যুক্ত আছো, লক্ষ্মীপুর থেকে যুক্ত আছো, একটু প্যান্ডেলটা ওপেন করে দাও। লক্ষ্মীপুর থেকে যুক্ত আছো দেখতে পাচ্ছি। ওকে ওকে ঠিক আছে, আমরা একটু দেখি যে কাজল কালো, একটু খেয়াল করবা আমাদের এই যে ব্যাস বাক্য, আমাদের প্রথমে আমরা চিনবো এটা কোন সমাস, আগে সমাস এটা কোন সমাস এটা আগে নির্ণয় করি। একটু খেয়াল করো, দেখো আছে কাজল কালো, কাজল কালো, কাজল কালো। আমি গত ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম যে দ্বিতকে গাই পরপদের গান, দ্বিতকে গাই কোন পদের গান? পরপদের গান। দেখো দ্বিতক আমি বলছিলাম দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতকে গাই পরপদের গান, বহুব্রীতের নতুন অর্থ পাই, অব্যয়তে পূর্বপদ বলের আসের ভাই, অব্যয়তে পূর্বপদ বলের আসের ভাই। তাহলে একটু খেয়াল করো দ্বন্দ্বে এই যে দ্বিতক, দ্বিতক থেকে আমি বলছিলাম দ্বিতকে কোন পদের গান গাই? দ্বিতকে গাই পরপদের গান। এই দ্বি থেকে হচ্ছে দ্বিগু সমাস, ত থেকে তৎপুরুষ সমাস, ক থেকে হচ্ছে কর্মধারয় সমাস। এই দ্বিগু সমাসে পরপদ প্রধান, সবগুলোতেই পরপদ প্রধান, তবে এই দ্বিগু সমাসে শুরুতে থাকে সংখ্যা। শুরুতে কি থাকে? সংখ্যা। যেমন আমরা বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরুতে থাকে সংখ্যা। শুরুতে কি থাকে? শুরুতে থাকে সংখ্যা। শুরুতে থাকে সংখ্যা, শুরুতে কি থাকে? সংখ্যা, শুরুতে থাকে সংখ্যা। তাহলে একটু খেয়াল করো। আর তৎপুরুষ সমাসে কি থাকে? তৎপুরুষ সমাসে এখানে দিয়ে দাও, মাউসটা দিয়ে দাও, মাউসটা দিয়ে দাও। তৎপুরুষ সমাসে কি থাকে? তৎপুরুষ সমাসে থাকে বিভক্তি। তৎপুরুষ সমাসে কি থাকে? তৎপুরুষ সমাসে থাকে বিভক্তি। তৎপুরুষ সমাসে কি থাকে? বিভক্তি। আর কর্মধারয় সমাসের ক্ষেত্রে কি থাকবে? কর্মধারয় সমাসে থাকবে তুলনা। কর্মধারয় সমাসে কি থাকে বাচ্চারা? কর্মধারয় সমাসে থাকে তুলনা। তুলনা, তুলনা করা বোঝায়। কর্মধারয় সমাসে কি বোঝাবে? তুলনা করা বোঝাবে, তুলনা করা বুঝাবে, তুলনা করা বুঝাবে। তাহলে একটু খেয়াল করো যে এখানে গান, তাহলে একটু দেখো তো কাজল কালো, এখানে দেখো তো কাজল কালো, এই কাজল কালোতে তুমি কি পাও খুঁজে? সংখ্যা পাচ্ছ? সংখ্যা পাচ্ছ না বিভক্তি পাচ্ছ? সংখ্যাও না বিভক্তিও না, সংখ্যাও না বিভক্তিও না। তাহলে কি কর্মধারয় সমাসে কি থাকে? কর্মধারয় সমাসে থাকে আমাদের তুলনা করা বোঝায়। তাহলে কাজলের রং কেমন? কালো। ওকে ফাইন, একটু খেয়াল করি আমরা সমাস, এই কর্মধারয় সমাসে আমরা উপমান উপমিত, আমাদের কর্মধারয় সমাস মোট 5 প্রকার। কর্মধারয় সমাস কয় প্রকার? মোট 5 প্রকার। কর্মধারয় সমাস হচ্ছে মোট 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। কি কি হয় দেখো, সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয় সমাসে কি হয়? সাধারণ কর্মধারয় সমাস থেকে বিশেষ্য বিশেষণ থাকে, ঠিক আছে, বিশেষের সাথে বিশেষণ, সর্বনাম সর্বনাম থাকে, আবার বিশেষের সাথে সর্বনাম থাকে, সর্বনামের সাথে বিশেষ্য থাকে, আবার ক্রিয়ার সাথে বিশেষ্য থাকে। এইগুলোকে আমরা বলি, যেমন আমরা বলি যে একটু খেয়াল করো সাধারণ কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয় সমাসে কি থাকবে? বিশেষ্য থাকবে, বিশেষ্য থাকবে। তার সাথে কি থাকবে? তার সাথে থাকবে বিশেষণ থাকবে। ওকে, আবার বিশেষণের সাথে আবার বিশেষ্য থাকবে। এরকম যদি হয় সেগুলো আমরা সাধারণ কর্মধারয় সমাসে খুব ইজিলি চিনতে পারি। কিন্তু আমাদের সমস্যাটা হয় কোথায়? আমাদের সমস্যাটা মূলত হয় যে উপমান উপমিত আর হচ্ছে রূপকে, উপমান উপমিত আর একটা হচ্ছে রূপকের বেলায়। প্রথমত আমি যদি বলি উপমান কর্মধারয় সমাস কি? উপমান, একটু খেয়াল করো, উপমান, উপমান মানে হচ্ছে এই উপমান কর্মধারয় সমাসে সত্য তুলনা বোঝায়। কি বোঝায়? সত্য তুলনা বুঝায়, সত্য তুলনা বুঝায়, সত্য তুলনা বুঝায়। আর উপমিততে কি বুঝায়? উপমিত কর্মধারয় সমাস। উপমিততে কি বুঝায়? উপমিততে থাকে মিথ্যা এবং মিথ্যা এবং দৃশ্যমান, মিথ্যা এবং দৃশ্যমান
তুলনা বোঝায়, মিথ্যা এবং দৃশ্যমান তুলনা বোঝায়, মিথ্যা এবং দৃশ্যমান তুলনা বোঝায়। উপমিততে কি বোঝায়? মিথ্যা এবং দৃশ্যমান তুলনা বোঝায়। তাহলে রূপকের বেলায় কি বোঝায় বলতো? রূপকের বেলায় কি বোঝায়? রূপকের বেলায় একটু খেয়াল করো, রূপক কর্মধারয় সমাসে কি হয়? রূপক কর্মধারয় সমাসে মিথ্যা বোঝায়, মিথ্যা তুলনা বোঝায়, তবে এটা দৃশ্যমান থাকে না, এটা হয় অদৃশ্য। কি হয়? অদৃশ্য হয়, অদৃশ্য হয়। একটু খেয়াল করো, এখন এটা উপমান না উপমিত, এটাকে আমাকে নির্ণয় করতে হবে। যে কাজল কালো, আচ্ছা কাজলের রং কি কালো হয় বলো তো দেখি? কাজলের রং কি কালো হয়? কাজলের রং কি কালো হয়? অফকোর্স কাজলের রং কালো হয়। কাজলের রং কালো হয় কিনা বলো তো দেখি? কাজলের রং কেমন হয়? কাজলের রং কালো হয়। কাজলের রং কেমন হয়? কাজলের রং কালো হয়। কাজলের রং কেমন হয়? কাজলের রং কালো হয়। তাহলে কাজলের রং যদি কালো হয়, কাজলের রং যদি কেমন হয়? কালো হয়, তাহলে এটা কোন সমাস? উপমান, উপমিত না রূপক? এটা কি সত্য বোঝায় না মিথ্যা বোঝায়? সত্য বোঝায় না মিথ্যা বোঝায় বলো তো বাচ্চারা? এটা কি সত্য বোঝাচ্ছে না মিথ্যা বোঝাচ্ছে? সত্য তুলনা বোঝাচ্ছে না মিথ্যা বোঝাচ্ছে? বলো, সত্য তুলনা বোঝাচ্ছে না মিথ্যা তুলনা বোঝাচ্ছে? বলো, সত্য তুলনা বোঝাচ্ছে না মিথ্যা তুলনা বোঝাচ্ছে? বলো, সত্য তুলনা বোঝাচ্ছে না মিথ্যা তুলনা বোঝাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি অর্ণব স্যার পেজ থেকে অপূর্বা অনু লিখেছে উপমিত, উপমিত, উপমিত সমাস মারাত্মক। আচ্ছা মারাত্মক, আচ্ছা ঠিক আছে, একটু আসি। দেখো কাজলের রং কালো, কাজলের রং কি কালো, এটা সত্য তুলনা বোঝায়। কি বোঝায়? সত্য তুলনা বোঝায়। আর যদি সত্য তুলনা হয়, যেমন কাজল কালো, রক্ত লাল, তারপর হচ্ছে অরুণ রাঙা, এগুলো কি? এগুলো সত্য তুলনা বোঝায়। এগুলো কি বোঝায়? এগুলো সত্য তুলনা বোঝায়। আর যদি সত্য তুলনা বোঝায়, সত্য তুলনা বোঝায়, সেটা কোন সমাস? সত্য তুলনা বোঝালে সেটা হবে উপমান কর্মধারয় সমাস। আর উপমান কর্মধারয় সমাসে আর ব্যাস বাক্য করা খুবই ইজি। ব্যাস বাক্য করা কি? খুব ইজি। কাজলের ন্যায় কালো, উপমান ব্যাস বাক্য করবো কিভাবে? মাঝখানে জাস্ট ন্যায় বসাই দিব, মাঝখানে ন্যায় বসাই দিলে কি হয়ে যাবে? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো। আর উপমিততে কি হবে? উপমিত তো দেখো, আমরা যদি বলি ফুলকুমারী, তাহলে ফুলকুমারী এটা কি সত্য না মিথ্যা? অফকোর্স মিথ্যা। ফুল কুমারী কখনো ফুল হইতে পারে না, মিথ্যা তুলনা বোঝাচ্ছে। ফুলও দেখা যায়, কুমারীও দেখা যায়, তাহলে দৃশ্যমান এবং মিথ্যা তুলনা, তার মানে এটা কি? এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এটা ব্যাস বাক্য করবা কিভাবে? ব্যাস বাক্য করার নিয়ম হচ্ছে, যার তুলনা বোঝায় সে আগে বসবে, যার তুলনা সে আগে বসবে, আর বাকি পদ বসবে তারপর হচ্ছে ন্যায় বসবে। আমরা একটু পর আরেকটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে দিব। তাহলে প্রথম অ্যান্সার, রাইট অ্যান্সার কি? প্রথমে রাইট অ্যান্সার হচ্ছে এ। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। ওকে, দেখো আসছে প্রগতি। প্রগতি কোন সমাসের উদাহরণ? সবাই একটু কমেন্ট করো তো, প্রগতি কোন সমাসের উদাহরণ? 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 সবাই একটু কমেন্ট করে জানাও, প্রগতি কোন সমাসের উদাহরণ? প্রগতি কোন সমাসের উদাহরণ? প্রগতি কোন সমাসের উদাহরণ? বলো একটু, প্রগতি কোন সমাসের উদাহরণ? প্রগতি কোন সমাসের উদাহরণ? বলো একটু, সবাই বলো, প্রগতি কোন সমাসের উদাহরণ? প্রগতি কোন সমাসের উদাহরণ? প্রগতি কোন সমাসের উদাহরণ? প্রগতি, প্রগতি মানে কি একটু বলো তো দেখি? প্রগতি মানে কি? প্রগতি মানে হচ্ছে, প্রগতি মানে হচ্ছে প্র 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 বা প্রকৃষ্ট গতি। প্র বা প্রকৃষ্ট গতি, প্র থেকে হচ্ছে প্রকৃষ্ট, প্রকৃষ্ট, প্রকৃষ্ট গতি। ঠিক আছে, প্রকৃষ্ট গতি, প্রকৃষ্ট গতি, এই প্র মানে হচ্ছে প্রকৃষ্ট। ওকে, তাহলে একটু খেয়াল রাখবা, খেয়াল রাখবা বাচ্চারা, যে প্র, পরা, পরি, বি, অনু, অবি ইত্যাদি পরি, বি, অনু, অবি ইত্যাদি উপসর্গগুলোর সাথে যদি বিশেষ্য কিংবা বিশেষণ পদের সমাস হয়, সেই সমাসে উপসর্গের অর্থ যদি প্রদান থাকে, তাকে বলা হয় কি? তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রাদি সমাস। তাকে বলা হয় প্রাদি সমাস। তাকে কি বলা হয়? প্রাদি সমাস। যদি আরো সহজভাবে বলতে হয়, তাহলে প্র, পরা, অনু, অবি উপসর্গ ইত্যাদি বসে যদি নতুন শব্দ তৈরি করে, নতুন শব্দ তৈরি করে এবং উপসর্গের অর্থই মুখ্য থাকে, তাহলে সেটা হচ্ছে প্রাদি সমাস। তারপরে দেখো, শব্দের এখানে গতির কোনো কারবার নাই, গতির কোনো কাহিনী নাই। কাহিনীটা কার? কাহিনীটা হচ্ছে প্র। তার মানে শব্দের শুরুতে যদি প্র থাকে, কি বলছি? প্র থাকে,
পড়া থাকে, পড়া থাকে, আর কি বললাম, করি থাকে, বি থাকে, বি থাকে, বি থাকে, অনু থাকে, অভি থাকে, অনু থাকে, অভি থাকে, অভি থাকে। এগুলো কি? এগুলো হচ্ছে উপসর্গ। এই উপসর্গগুলো যদি শব্দের শুরুতে থাকে এবং এই উপসর্গগুলোর অর্থ যদি প্রদান থাকে এবং নতুন শব্দ যদি তৈরি করে, তাহলে এটা হবে প্রাদি সমাস। কি সমাস হবে? প্রাদি সমাস। তাহলে যারা প্রাদি সমাস উত্তর করেছো সবাই একটা লাভ রিয়েক্ট কমেন্ট করো। সবাই কি এই যে লাইভের মধ্যে আছে না, লাইভ চলতেছে না, লাইভ পোস্টের মধ্যে লাভ রিয়েক্ট একটু রিয়েক্ট দাও তো একটু। আর সবাই সবাই সঠিক উত্তর যাদের হয়েছে তারা একটা লাভ রিয়েক্ট কমেন্ট করো। যাদের উত্তর সঠিক হয়েছে তারা একটা লাভ রিয়েক্ট কমেন্ট করো। যাদের উত্তর সঠিক হয়েছে তারা একটা লাভ রিয়েক্ট কমেন্ট করো। তাহলে এরকম আর কি কি হতে পারে? আমরা বলছি এখানে প্রগতি, এখানে আছে প্রগতি, প্রগতির জায়গায় আমরা যদি বলি প্রবচন, তাহলে কি প্রকৃষ্ট যে বচন, আমরা বলতে পারি অনুতাপ, তাহলে অনুতে যে তাপ বা পশ্চাতে যে তাপ, আমরা বলতে পারি প্রভাত, বা প্রকৃষ্ট রূপে যে ভাত মানে আলোকিত, ভাত মানে কি? আলোকিত। তাহলে প্রকৃষ্ট যে ভাত হবে কি? প্রভাত। আমরা যদি বলি পরিভ্রমণ, তাহলে পরি যে ভ্রমণ বা চতুর্দিকে, পরি মানে হচ্ছে চতুর্দিক, এই পরিতে কি হবে? পরিতে আমাদের পরিভ্রমণ যখন আসবে এটা হবে চতুর্দিকে ভ্রমণ, চতুর্দিকে যে ভ্রমণ সেটাকে আমরা বলছি পরিভ্রমণ। ঠিক আছে? তাহলে আমরা প্রগতি, প্রবচন, অনুতাপ, প্রভাত, পরিভ্রমণ, ঠিক আছে, এগুলো কি? এগুলো হচ্ছে প্রাদি সমাস। এগুলো কোন সমাস? এগুলো হচ্ছে প্রাদি সমাস। এগুলো হচ্ছে প্রাদি সমাস। তারপর মহানবী, মহানবী কোন সমাস? মহানবী কোন সমাস? আমরা একটু আগে বলছিলাম কর্মধারয় সমাসের ক্ষেত্রে, কর্মধারয় সমাস পড়ানোর ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা নিয়ম বলছিলাম, তোমরা মেবি খেয়াল আছে। দেখো, কর্মধারয় সমাসে আমরা বলছিলাম সাধারণ কর্মধারয়, সাধারণ কর্মধারয়, সাধারণ কর্মধারয় কেমন? সাধারণ কর্মধারয় হচ্ছে, সাধারণ কর্মধারয় হচ্ছে, এখানে আমি বলছিলাম বিশেষ্য থাকবে, বিশেষ্যর সাথে কি হবে? বিশেষ্যর সাথে বিশেষণ হবে, বিশেষণ হবে, অথবা বিশেষণ থাকবে, বিশেষণ থাকবে। এই বিশেষণের সাথে কি থাকবে? বিশেষ্য থাকবে। মানে হচ্ছে অ্যাজেটিভের সাথে, সোজা কথা, অ্যাজেটিভের সাথে কি থাকবে? অ্যাজেটিভের সাথে নাউন থাকবে, অ্যাজেটিভের সাথে নাউন থাকবে, নাউনের সাথে অ্যাজেটিভ থাকবে, অথবা ভার্বের সাথে নাউন থাকবে, ভার্বের সাথে ভার্ব থাকবে। তাহলে এগুলোকে আমরা বলছি সাধারণ কর্মধারয় সমাস। কি বলছি? সাধারণ কর্মধারয় সমাস। তাহলে একটু খেয়াল করো, আছে কি? মহানবী। তাহলে এখানে আছে প্রথম আছেন কি? নবী। নবী হচ্ছে নাউন, নবী কি? নাউন। তাহলে মহাটা কি? মহাটা হচ্ছে অ্যাজেটিভ। মহাটা কি? মহাটা হচ্ছে অ্যাজেটিভ। আমরা জানি অ্যাজেটিভ প্লাস যদি নাউন থাকে, অ্যাজেটিভ প্লাস যদি নাউন থাকে সেটাকে আমরা কি বলি? অ্যাজেটিভ প্লাস নাউন। তার মানে সেটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। তার মানে এখানে শুধু কর্মধারয় আছে, তাহলে আমরা জানি এটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয়, সাধারণ কর্মধারয় সমাস। এটা কোন সমাস? সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। ওকে, 4 নম্বর প্রশ্নে আসি দ্রুত, তুমি খেয়াল করো। বলছে জীবনানন্দ দাশের, বলছে জীবনানন্দ দাশের আশঙ্কায় যে বিমা, মানে জীবন নাশের আশঙ্কায় যে বিমা, জীবন নাশের আশঙ্কায় যে বিমা তাকে কি বলে? জীবন বীমা। ওকে, জীবন বীমা বলে। এই জীবন বীমা কোন সমাস? জীবন নাশের আশঙ্কায় যে বিমা তাকে কি বলে? জীবন নাশের আশঙ্কায়। তাহলে দেখো, জীবন আছে, বিমাও আছে, জীবনও আছে, বিমাও আছে, মাঝখান থেকে কি লোপ পাইছে? মাঝখান থেকে লোপ পাইছে এই পদগুলো, লোপ পাইছে এই পদগুলো, কি পাইছে? লোপ পাইছে। দেখো, এখানে বিমাটাই মূলত প্রধান, পরপদের অর্থ প্রধান। এখানে দেখো তো শুরুতে কি সংখ্যা আছে? না, তার মানে দ্বিগু সমাস না। এখানে দেখো তো আর কি আছে? আর কি আছে? এখানে বিভক্তি আছে? নাই, বিভক্তি নাই, তার মানে বিভক্তির কোনো কাহিনী নেই। তার মানে এটা কি হবে? পরপদের অর্থ যেহেতু প্রধান, তাহলে পরপদের অর্থ 3টা সমাসে প্রধান। একটা হচ্ছে দ্বিগু সমাস, দ্বিগু সমাস, আরেকটা হচ্ছে তৎপুরুষ সমাস, আর একটা হচ্ছে কর্মধারয় সমাস। তার মানে অফকোর্স এটা কর্মধারয় সমাস, এটা অফকোর্স এটা কি সমাস? কর্মধারয় সমাস। এখন কর্মধারয় সমাসের মধ্যে এখানে দেখো বলছে উপমান, উপমিত, রূপক না মধ্যপদলোপী কর্মধারয়, এটা কোন কর্মধারয় সমাস? তাহলে এখন একটু খেয়াল করতে হবে। এখানে জীবন আছে, এখানে বীমা আছে, মাঝখানে কি লোপ পাচ্ছে? মাঝখানে লোপ পাচ্ছে কি? মাঝখানে কি লোপ পাচ্ছে? মাঝখানে মধ্যপদ লোপ পাচ্ছে। মাঝখানে কি লোপ পাচ্ছে? মধ্যপদ লোপ পাচ্ছে। মধ্যপদ কি পাচ্ছে? লোপ পাচ্ছে। যদি মধ্যপদ লোপ পায় তাকে কি বলে? তাকে বলা হয় মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। মধ্যপদ লোপী কর্মধারয় সমাস, তাকে কি বলে? মধ্যপদ লোপী কর্মধারয় সমাস, মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। ওকে, সবাইকে রাইট অ্যান্সার দিছি, রাইট অ্যান্সার দিছি সবাই, রাইট অ্যান্সার হইছে। ওকে, ফাইন। এরপর একটু আসো, বলছে স্মৃতিশোধ, স্মৃতিশোধ এটা কোন সমাস? স্মৃতিশোধ কোন সমাস?
স্মৃতিশোধ, দেখো স্মৃতিশোধ সমাসের ব্যাস বাক্য কি? স্মৃতিশোধ সমাসের ব্যাস বাক্য হচ্ছে স্মৃতি রক্ষার্থে, স্মৃতি রক্ষার্থে, রক্ষার্থে যে শ্রোধ, স্মৃতি রক্ষার্থে যে শ্রোধ তাকে কি বলে? তাকে বলা হয় স্মৃতিশোধ। তাহলে একটু খেয়াল করি তো আমরা বাচ্চারা, দেখো এখানে স্মৃতিও আছে শোধও আছে, তাহলে মাঝখান থেকে লোপ পাচ্ছে কি? মাঝখান থেকে লোপ পাচ্ছে মধ্যপদ, মাঝখান থেকে লোপ পাচ্ছে কি? মধ্যপদ লোপ পাচ্ছে, মধ্যপদ কি পাচ্ছে? লোপ পাচ্ছে। তাহলে মধ্যপদ যদি লোপ পায়, আর যেহেতু এটা পরপদের অর্থ প্রধান, তার মানে এটা কোন সমাস? অফকোর্স এটা কর্মধারয় সমাস, কিন্তু এটা কোন কর্মধারয় সমাস? এটাও হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। তাহলে স্মৃতিশোধ কোন সমাস? পরীক্ষা আসতে পারে। স্মৃতিশোধ কোন সমাস? স্মৃতিশোধ হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। স্মৃতিশোধ হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। স্মৃতিশোধ কি? মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। ওকে, একটু 7 নম্বর প্রশ্নে আসি। দেখো 6 নম্বর প্রশ্নে আসি। আসছে চন্দ্রমুখ। চন্দ্রমুখ এটা একটা বিসিএস পরীক্ষা প্রশ্ন আসছিল যে চন্দ্রমুখ এটার ব্যাস বাক্য কি? একটু খেয়াল করি। চন্দ্রমুখ প্রথমে আসে মুখ, এটা প্রথমে আসলাম কি আমরা? মুখ, মুখটাই হচ্ছে প্রধান। তাহলে মুখটা কেমন? মুখটা হচ্ছে চন্দ্রের মতো, চন্দ্র, ঠিক আছে? মুখটা কেমন? মুখটা হচ্ছে চন্দ্রের লাখান, চাঁদের লাহান মুখ। বলি না যে ও মাই গড এত সুন্দর, ওকে দেখলে মনে হয় চাঁদের মতো, চাঁদের মতো। চাঁদ তো না, চাঁদ কি হবে? আচ্ছা বলো তো দেখি, একটা পুরুষ বা একটা নারী যতই সাদা হোক, যতই সুন্দর হোক, সে কখনো চাঁদ হইতে পারবে? পারবে বলো তো দেখি? কখনোই না। কারণ এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। কারণ দেখো এই চন্দ্রমুখ জীবন হইতে পারবে না, একটা মানুষ কখনো চাঁদ হইতে পারে না, তার মানে এটা মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। তাহলে মিথ্যা কথা যদি এটা হয়, তাহলে মিথ্যা, একটু দেখো তো মিথ্যা হইলে কি কি সমাস হয়? মিথ্যা হইলে দুইটা সমাস হয়। এক নম্বর হচ্ছে উপমিত, উপমিত হয়। আরেকটা কি হয়? 2 নম্বর হচ্ছে রূপক হয়, রূপক হয়। এখন কথা হচ্ছে ভাই এটা রূপক না উপমিত কিভাবে বুঝবো? বুঝার ওয়ে হচ্ছে যে উপমিততে কি থাকবে? উপমিততে থাকবে দৃশ্যমান, দৃশ্যমান থাকবে। আর রূপকে কি হবে? রূপকে অদৃশ্য হবে, অদৃশ্য থাকবে। রূপকে কি থাকবে? অদৃশ্য থাকবে। তাহলে একটু খেয়াল করো তো, চাঁদ কি দেখা যায় কি দেখা যায় না? অফকোর্স দেখা যায়। মুখ দেখা যায়? অফকোর্স দেখা যায়। তাহলে মুখও দেখা যায়, চাঁদও দেখা যায়। তাহলে এটা কোন সমাস? অফকোর্স এটা উপমিত কর্মধারয় সমাস। এটা কোন সমাস? উপমিত কর্মধারয় সমাস। এখন একটু আমি যদি বলি যে ফুলকুমারী, তাহলে ফুলও দেখা যায়, কুমারীও দেখা যায়, কিন্তু মিথ্যা কথা, একটা মেয়ে ফুল হইতে পারে না, উপমিত কর্মধারয় সমাস। আমরা বললাম সিংহ পুরুষ, তাহলে পুরুষ কখনো সিংহ হইতে পারে না? মিথ্যা কথা, পুরুষও দেখা যায়, সিংহ দেখা যায়, তার মানে এটা উপমিত কর্মধারয় সমাস। আমি যদি বলি খোকন সোনা, স্বর্ণের যে দাম বাড়ছে, বাপরে বাপ, খোকন তো স্বর্ণের মতো হবেই, মানে প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান কিন্তু স্বর্ণের চেয়েও দামি, তার মানে খোকন স্বর্ণের চেয়েও দামি। তাহলে খোকন, খোকন যার সন্তান তার কাছে স্বর্ণের মতো, কিন্তু আসলে কি খোকন স্বর্ণ হইতে পারবে? কোনোভাবেই না। তাহলে একটু খেয়াল করো তো, খোকন সোনা কোন সমাস হবে? খোকন দেখা যায়, স্বর্ণ দেখা যায়, তার মানে দুইটাই দৃশ্যমান। তাহলে দৃশ্যমান যদি হয় তাহলে এটা কোন সমাস? ডেফিনেটলি এটা হবে কর্মধারয় সমাস। এটা কোন সমাস? কর্মধারয় সমাস। তাহলে কোন কর্মধারয় সমাস? দৃশ্যমান যেহেতু আছে, তার মানে এটা হবে উপমিত কর্মধারয় সমাস। তাহলে আমরা বললাম ফুলকুমারী, ফুলকুমারী, চন্দ্রমুখ, তারপর হচ্ছে অধর পল্লব, বাহুলতা, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা যদি বলি সিংহ পুরুষ, ঠিক আছে? এগুলো কোন সমাস? এগুলো সবগুলো হবে উপমিত কর্মধারয় সমাস। আর উপমিত কর্মধারয় সমাসে ব্যাস বাক্য করার নিয়ম কি বলো দেখি? এখানে আছে, অপশন আছে চন্দ্রের ন্যায় মুখ, চন্দ্র রূপ মুখ, এটা রূপক কর্মধারয় ভাই, এটা রূপক, রূপকের এক্সাম্পল এটা, এটা যেহেতু রূপক না তার মানে এটা ভুল। মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। মুখ ও চন্দ্র এটা জীবনে হবে না, দ্বন্দ্ব সমাসের এটা এক্সাম্পল, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের এক্সাম্পল, দ্বন্দ্ব সমাসের এক্সাম্পল, তার মানে এই দুইটা হওয়ার পসিবিলিটি নাই। চন্দ্রের ন্যায় মুখ, মুখ চন্দ্রের ন্যায়। এখন একটু ডাউট লাগতেছে কোনটা রাইট অ্যান্সার হবে বলো তো দেখি? ওকে আমি বলে দিচ্ছি। মুখ কার প্রশংসা করতেছে? অফকোর্স এটা মুখের প্রশংসা করতেছে। কার প্রশংসা করতেছে? মুখের প্রশংসা করতেছে। তাহলে মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়, রাইট অ্যান্সার অফকোর্স হবে মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়। তবে একবার পরীক্ষায় এরকম প্রশ্ন আসছিল যে মুখ চন্দ্রের ন্যায়, এই অপশনটা ছিল না, এই অপশনটা ছিল না। তখন অপশন কি হয়েছে? অপশন হয়েছে চন্দ্রের মতো মুখ, চন্দ্রের মতো মুখ। অপশনে যদি এটা না থাকে তুমি অফকোর্স দিতে পারো চন্দ্রের মতো মুখ বা চন্দ্রের ন্যায় মুখ, চন্দ্রের ন্যায়
মুখ, তখন তুমি এইটা দিয়েও অ্যান্সার করতে পারবা। ওকে, এখন একটু আসি, দেখো রাজপথ, রাজপথ কি বলছে? রাজপথ, এটার ব্যাস বাক্য কি হবে? রাজপথ এটার ব্যাস বাক্য কি হবে? রাজপথ এটার ব্যাস বাক্য কি হবে বলো তো দেখি? রাজপথ, রাজপথ এগুলো ব্যাস বাক্য কি হবে? রাজপথ, রাজপথ এগুলো ব্যাস বাক্য কি হবে? দেখো রাজপথ এখানে কি হবে? পথের রাজা, পথের রাজা, এটার ব্যাস বাক্য হবে পথের রাজা। রাজপথ মানে হচ্ছে পথের রাজা। ওকে, রাজপথ মানে কি? পথের রাজা। রাজপথ মানে কি? পথের রাজা, পথের রাজা। এখন একটু খেয়াল করো এখানে কি কি বিভক্তি আছে বলতো দেখি? এখানে কি কি বিভক্তি আছে? দেখো পথের, এর আছে, এর, তার মানে আমরা জানি র এর যদি থাকে, র এবং এর যদি বিভক্তি থাকে, এটা কোন বিভক্তি? এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তাহলে এটা কোন সমাস হবে? যেহেতু ষষ্ঠী বিভক্তি এখানে লোপ পাইছে, তার মানে এটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে একটু দেখো তো পথের রাজা কোথায় আছে? অফকোর্স পথের রাজা ডেফিনেটলি এখানে আছে অপশন 4 এ। তার মানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে পথের রাজা। রাইট অ্যান্সার কি হবে? পথের রাজা। রাইট অ্যান্সার কি হবে? পথের রাজা। রাইট অ্যান্সার কি হবে? পথের রাজা। সবাই একটু দ্রুত দ্রুত একটু লাভ রেট কমেন্ট করো তো দেখি, লাভ রেট কমেন্ট করো কাদের কাদের রাইট অ্যান্সার হয়েছে, কাদের কাদের এই উত্তরটা রাইট হয়েছে। উত্তর যাদের রাইট হয়েছে তারা একটা লাভ রেট কমেন্ট করো, একটা লাভ রেট কমেন্ট করো। আর যাদের ভুল হয়েছে তারা একটা স্যাড রেট কমেন্ট করো। কার কার প্রশ্নের উত্তরটা রাইট হয়েছে, যাদের হয়েছে তারা একটা লাভ রেট কমেন্ট করবা, আর যাদের ভুল হয়েছে তারা একটা স্যাড রেট কমেন্ট করবা। ওকে, আসো এরপর একটু আসো, দেখো উপনদী কি আছে? উপনদী, এই উপনদী শব্দটিতে উপ, উপ কি অর্থে ব্যবহৃত হয়েছে? উপ কি অর্থে ব্যবহৃত হচ্ছে? উপনদী মানে কি ভাই? উপনদী মানে হচ্ছে ক্ষুদ্র নদী, এটা ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। উপনদী কি? ক্ষুদ্র নদী। এরপর দেখো রূপক কর্মধারা এর সমাস কোনটি? রূপক কর্মধারা সমাস কোনটি? একটু খেয়াল করো, মহাপুরুষ, তাহলে মহা অ্যাডজেক্টিভ, পুরুষ হচ্ছে নাউন, তার মানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে এটা কি হবে? এটা সাধারণ কর্মধারয়। এটা কোন কর্মধারয়? সাধারণ, সাধারণ কর্মধারয় সমাস। তারপর হচ্ছে ঘনশ্যাম, তাহলে ঘন অ্যাডজেক্টিভ আর শ্যাম হচ্ছে নাউন, তার মানে এটা সাধারণ কর্মধারয় সমাস। এখানে হচ্ছে তুষার শুভ্র, তাহলে তুষারের রং কেমন হয়? সাদাই হয়, তার মানে এটা সত্য তুলনা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? সত্য তুলনা বোঝাচ্ছে, সত্য তুলনা বোঝাচ্ছে, সত্য তুলনা বোঝায়। আর সত্য তুলনা বোঝালে সেটা কোন সমাস? সেটা হবে উপমান কর্মধারয়, উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস। তার মানে এই তুষার শুভ্র হচ্ছে উপমান কর্মধারয় সমাস। মহাপুরুষ কোন সমাস? মহাপুরুষ এখানে যেহেতু অ্যাডজেক্টিভ, মহা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ, বিশেষণ, বিশেষণ বা অ্যাডজেক্টিভ। আর এই পুরুষটা কি? পুরুষটা হচ্ছে বিশেষ্য, বিশেষ্য, বিশেষ্য বা নাউন, বিশেষ্য বা নাউন। তার মানে বিশেষ্য বা নাউন হলে এটা কোন হবে? এটা বিশেষ্য বা বিশেষণ যদি যুক্ত হয় সেটাকে আমরা বলি সাধারণ কর্মধারয় সমাস। সেমটা এখানে হয়েছে, তার মানে এটাও একটা সাধারণ কর্মধারয় সমাস। তার মানে বিষাদ সিন্ধু, এখানে দেখো তো বিষাদ সিন্ধু মানে হচ্ছে, বিষাদ মানে হচ্ছে সাগর, বিষাদ মানে কি? বিষাদ মানে হচ্ছে অনেক, অনেক অনেক, ঠিক আছে? আর অনেক কতটা অনেক? এটা হচ্ছে একটা সিন্ধু, সাগর সমান, সাগর সমান। বিষাদ মানে হচ্ছে কষ্ট, দুঃখ, কষ্ট। বিষাদ মানে কি? দুঃখ, কষ্ট, ঠিক আছে? তাহলে এই অনেক দুঃখ কষ্ট যখন অনেক 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 হয় তখন সেটা হয় সাগর সমান। মিথ্যা কথা ভাই, জীবনে মানুষের দুঃখ কষ্ট সাগর সমান হয় না। তাইলে বাংলাদেশের মানুষের এত পরিমাণ দুঃখ কষ্ট, তোমাদের এই যে গুচ্ছ বেচে যারা ভর্তি হইছো বা ভর্তি হবা, তোমাদের মনে তো অনেক দুঃখ কষ্ট, সাগরের চেয়ে বড় দুঃখ কষ্ট, তাই না? মিথ্যা কথা, এগুলা সব কি মিথ্যা কথা ভাই। মানুষের দুঃখ কষ্ট কখনো সাগর সমান হয় না, কখনোই সাগর সমান হয় না। তার মানে এটা মিথ্যা কথা। তাহলে মিথ্যা কথা একটু খেয়াল করো তো, এই বিষাদ জীবনে দেখছো? দেখা যায় না, দেখা যায় না ভাই। আমরা জানি মিথ্যা, মিথ্যা এবং যদি অদৃশ্য হয়, মিথ্যা এবং কি বললাম? মিথ্যা এবং অদৃশ্য যদি হয়, অদৃশ্য তুলনা বোঝায়, মিথ্যা এবং অদৃশ্য তুলনা যদি হয় সেক্ষেত্রে সেটা হবে রূপক কর্মধারয়। সেটা কি হবে? সেটা হবে রূপক, রূপক কর্মধারয়। একই ভাবে আমি যদি বলি বিদ্যাসাগর, তাহলে বিদ্যাও দেখা যায় না, সাগর, জীবনে মানুষের জ্ঞান বুদ্ধি কখনো সাগর সমান হয় না, মিথ্যা কথা। আমরা যদি বলি প্রেম ডোর, প্রেমের কোনোদিন দরজা দেখা যায় নাই, কেউ দেখে নাই, আমি দেখি নাই, তাহলে এটা প্রেম ডোর, বিদ্যাসাগর। আমরা যদি বলি জ্ঞান সিন্ধু, তাহলে এগুলো কোন সমাস? মন মাঝি, এগুলো কোন সমাস? এগুলো সবগুলি হবে রূপক কর্মধারয় সমাস। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তার মানে এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এখন একটু আসি 9 নম্বর প্রশ্ন। পঙ্কজ, পঙ্কজ তৎপুরুষ কোন তৎপুরুষে নিষ্পন্ন হয়েছে? এখানে আছে অলুক, উপপদ, সপ্তমী আর হচ্ছে দ্বিতীয়া। সোজা কথা ভাই, একদম সহজ কথা। পঙ্কজ এটার ব্যাস বাক্য কি? পঙ্কে জন্মে যা,
মনে পড়ে বলো তো দেখি, কিসের সাথে যেন মিলতেছে? কিসের সাথে, বলো বলো বলো, কিসের সাথে? এক কথায় প্রকাশ। দেখছো, আমি জানি তোমরা যে বলছো আমি শুনতে পাইছি, এর জন্যই তো বলতে পারছি। দেখো আমরা বলি পকেট মারে যে, আমি যদি বলি পঙ্কজ জন্মে যা, আমি বললাম ঘর, আমি যদি বলি পঙ্কজ পকেট মার ঝালমুড়ি, ঠিক আছে? ঝালমুড়ি হবে না, ঝালমুড়ি মধ্যপদলোপী কর্ম দ্বারা সমাস হয়ে যায়। তাহলে আমরা যদি বলি আর কি কি বলতে পারে বলো? পকেট মারে যে, এক কথা প্রকাশ, তার মানে এক কথা প্রকাশ বোঝালে সেটা কোন সমাস? উপপদ কর্ম দ্বারা সমাস। আমরা যদি বলি পঙ্কজ জন্মে যা, কোন সমাস? কোন সমাস? উপপদ তৎপুরুষ সমাস। আমরা যদি বলি সত্য কথা বলেছে, কোন সমাস? উপপদ তৎপুরুষ সমাস। আমরা যদি বলি সুস্মিতা, যার হাসি সুন্দর তাকে কি বলা হয়? সুস্মিতা। আমরা যদি বলি সুচিস্মিতা, তাহলে সুচিস্মিতা, যে নারীর হাসি পবিত্র তাকে কি বলে? সুচিস্মিতা। আমরা যদি বলি প্রিয়ংবদা, যে নারীর যে নারীর কি প্রিয় বাক্য বলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রিয়ংবদা। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের উপপদ তৎপুরুষ সমাস। আমরা এগুলোকে কি বলবো? উপপদ তৎপুরুষ সমাস। ভাই সহজ চিন্তা কর, ভাই সহজভাবে চিন্তা করো, ঠিক আছে? ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করে যে। আমরা বললাম গৃহস্থ, গৃহে কাজ করে যে। ছেলে ধরে যে। আমরা এগুলো যদি বলি বর্ণ জোরে যে। মাছি মারে যে। আমরা বললাম হাড় ভেঙে যেতে, ঠিক আছে? তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। সোজা কথা ভাই, সহজভাবে চিন্তা কর যে তৎপুরুষ সমাসগুলোতে এক কথায় প্রকাশ করা যায়, যে তৎপুরুষ সমাসগুলোকে কি করা যায়? এক কথায় প্রকাশ করা যায়, সেগুলোকে কি বলে? সেগুলোকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। তার মানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে উপপদ তৎপুরুষ সমাস। রাইট অ্যান্সার কি হবে? উপপদ তৎপুরুষ সমাস। রাইট অ্যান্সার কি হবে? উপপদ তৎপুরুষ সমাস। গুড, থ্যাংক ইউ। তারপর আসি, দেখো আমরা বলছি আমরা তোমাদেরকে দায়িত্ব নিয়ে পড়াতে চাই, আমরা দায়িত্ব নিয়ে আরো ডেডিকেটেডলি পড়াতে চাই। আমরা তোমাদের জন্য ফ্রিতে যদি এত খাটতে পারি, তোমাদেরকে আমাদের পেইড ব্যাচে আরো অনেক বেশি আমরা এফোর্ট দিয়ে পড়াবো ইনশাল্লাহ। তো তোমাদের জন্য আমাদের গুচ্ছ ডেডিকেটেড ব্যাচ চালু আছে, যেখানে আমরা বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান তোমাদেরকে আমরা 3টা সাবজেক্ট আমরা দায়িত্ব নিয়ে পড়াবো, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। তো এই 3টা বিষয়ে তোমাদের কি কি থাকবে? 3টা বিষয়ের জন্য তোমাদের জন্য আমরা পর্যাপ্ত লাইভ ক্লাস এবং এক্সাম, টপিক ভিত্তিক এক্সাম, প্রত্যেকটা ক্লাস শেষে এক্সাম থাকবে এবং আমাদের স্পেশাল পিডিএফ নোট তোমাদের জন্য ফ্রি। তাহলে দেখো, বাংলার জন্য আমি রাশিদুল ইসলাম ক্লাস নিব, ইংরেজির জন্য তোমাদের আমির স্যার ক্লাস নেবেন এবং সাধারণ জ্ঞানের জন্য তোমাদের অর্ণব স্যার ক্লাস নেবেন। আমরা 3জন শিক্ষক তোমাদেরকে দায়িত্ব নিয়ে পড়াবো। আমাদের মূল কোর্স ফি ছিল 1499 টাকা, তোমাদের জন্য ডিসকাউন্ট মাত্র 999 টাকা আমরা এই কোর্সে ভর্তি নিচ্ছি। তোমরা যারা ভর্তি হতে চাও, বিকাশ, নগদ, রকেট যে কোনো মাধ্যমে 0181444339 নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে দেরি না করে, ভর্তি তো হবা 2 দিন আগ পর হবা, দেরি না করে এখনই ভর্তি হও। কেননা এখন যদি তুমি ভর্তি হও, আমাদের বিগত প্রত্যেকটা টপিকস এর উপরে আমাদের ক্লাস আছে, আমরা ক্লাস নিয়েছি, তোমরা এই ক্লাসগুলো রেকর্ডেড পাবা। এখন সময় আছে, তুমি টপিক বেস ধরে প্রত্যেকটা টপিকে তুমি ক্লাস করে ফেললে তোমার আর কোনো সমস্যা থাকবে না। শুধু কি এগুলো না ভাই, তুমি এই ক্লাসগুলো করে তুমি আমাদের আবার লাইভ ক্লাস করতে পারবা। বুঝতে পারছো? তাহলে এখন ভর্তি হলে তুমি কি পাচ্ছ? এখন ভর্তি হলে তুমি আমাদের ফ্রি ক্লাসগুলো, রেকর্ড ক্লাসগুলো পাবা। গত প্রিভিয়াস যারা ভর্তি হয়েছে, যারা প্রাইভেট ব্যাচে আমাদের স্টুডেন্ট ছিল, তাদের সেই ক্লাসগুলো তুমি আর্কাইভ আকারে পেয়ে যাবা, রেকর্ডিং পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, তো যারা ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবা, 0181444339 নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবা, অথবা তোমরা শিখা পেজে মেসেজ দিতে পারো। শিখা পেজে তোমরা মেসেজ দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। ওকে, যদি কারো কোনো একান্ত সমস্যা থাকে, ফিনান্সিয়াল কোনো ঝামেলা থাকে, আমাকে অবশ্যই জানাবা। ওকে, একটু আসো, একটু খেয়াল করো, কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত? কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত? এখানে দেখো আছে দেশান্তর, গ্রামান্তর, লোকান্তর, এই 3টা হচ্ছে নিত্য সমাস। এই 3টা কি সমাস? 3টা হচ্ছে নিত্য সমাস। নিত্য সমাস, এই 3টা কি সমাস? নিত্য সমাস। একমাত্র তেপান্তর, এই তেপান্তরটা কি ভাই? এই তেপান্তরটাই হচ্ছে দ্বিগু সমাস, কারণ 3 প্রান্তের সমাহার। তেপান্তর হচ্ছে 3 প্রান্তের সমাহার। তেপান্তর মানে হচ্ছে 3 প্রান্তের সমাহার। এটা কি সমাস? এটা হচ্ছে দ্বিগু সমাস। এটা কি সমাস? এটা হচ্ছে দ্বিগু সমাস।
তারপর দেখো সমাস কত প্রকার, সমাস কত প্রকার। দেখো সমাস নতুন ব্যাকরণ বই মতে হচ্ছে সমাস কত প্রকার, 4 প্রকার। সমাস কত প্রকার, 4 প্রকার। যদি 4 প্রকার অপশনে না থাকে সেক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে কি করবা বলো? 4 প্রকার না থাকলে কি হবে? 4 প্রকার না থাকলে তোমরা 6 প্রকার দিয়ে আইসো, কোনো সমস্যা নাই, কিন্তু 4 প্রকার থাকলে তোমাকে 4 প্রকারই দিতে হবে। ওকে, কি হইল? ওকে, এরপর একটু আসো, দেখো চিরসুখী, চিরসুখী একটু খেয়াল করো, চিরসুখী আর ব্যাস বাক্য কি? চিরকাল বেপিয়া সুখী। কোথায় আছে? চিরকাল বেপিয়া সুখী, চিরকাল বেপিয়া সুখী, চিরকাল বেপিয়া সুখ, চিরদিন বেপিয়া সুখ দরকার নাই, চিরকাল বেপিয়া সুখী। রাইট অ্যান্সার হচ্ছে চিরকাল বেপিয়া সুখী। রাইট অ্যান্সার কি? চিরকাল বেপিয়া সুখী। তারপর দেখো আসছে কর্মধারয় সমাস কোন পদ প্রধান? কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? একটু খেয়াল করো, কর্মধারয় সমাস আমরা জানি দ্বিতকে গাই কোন পদের গান? দ্বিতকে গাই আমরা পরপদের গান, পরপদের গান। তাহলে দ্বিগু তৎপুরুষ কর্মধারয়, এই 3টা সমাসে কোন পদের গান গাই? 3টা সমাসে আমরা পরপদের গান গাই। তাহলে আমাকে বলো তো 14 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 14 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 14 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 3টা পদে আমরা কি গাই? 3টা পদে আমরা পরপদের গান গাই। 3টা পদে আমরা কোন পদের গান গাই? পরপদের গান গাই। 3টা পদে আমরা কোন পদের গান গাই? পরপদের গান গাই। তাহলে আমাকে একটু বলো তো যে সমাস কত প্রকার? সমাস এই যে এখনো আসতেছে, সমাস কত প্রকার? ভাই সমাস 4 প্রকার। বর্তমান ব্যাকরণে সমাস 4 প্রকার। প্রিভিয়াস বা আগের ব্যাকরণে সমাস ছিল 6 প্রকার, বর্তমানে 4 প্রকার। ওকে, আরেকটু তথ্য বলে দিই, দ্বিগু সমাস বর্তমানে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত। ওকে, আর কিছু জানবা? এগুলো হচ্ছে লেটেস্ট তথ্য, এগুলো আপডেট তথ্য। তো তোমরা যারা 6 প্রকার যদি পরীক্ষা আসে, যদি 6 প্রকার আসে 6 প্রকার দিও, কোনো সমস্যা নাই। কিন্তু যদি 4 প্রকার থাকে তাহলে আর 6 প্রকারের দিকে তাকায়ও না ভাই, এটা নতুন। ওকে, একটু আসো, চিরকাল বেপিয়া সুখী, চিরকাল বেপিয়া সুখী। এরপর একটু খেয়াল করো, কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? কর্মধারয় সমস্যা হচ্ছে পরপদ প্রধান। তাহলে পরপদ রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে পরপদ। রাইট অ্যান্সার কি হবে? পরপদ। ওকে, এখন একটু আসো 15 নম্বর প্রশ্ন। বলছে অর্থের প্রাধান্যের দিক থেকে কর্মধারয় সমাসের বিপরীত কোনটি? অর্থের প্রাধান্যের দিক থেকে, অর্থের প্রাধান্যের দিক থেকে কর্মধারয় সমাসের বিপরীত কোনটি? কর্মধারয় সমাসের বিপরীত কোনটি? তাহলে একটু খেয়াল করো তো, কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? পরপদ প্রধান, পরপদ প্রধান। তাহলে পরপদ মানে শেষেরটা প্রধান, এখানে হচ্ছে শেষেরটা প্রধান। তাহলে এটার বিপরীত বলছে, বিপরীত হইতে কি হইতে হবে? হইতে হবে পূর্বপদ প্রধান। কোনটা আছে এটা খুঁজে বের করতে হবে। পূর্বপদ প্রধান সেটা দেখো, এটা হচ্ছে পরে আর এটা হচ্ছে আগে। তাহলে আমরা বলছি কর্মধারয় হচ্ছে পরপদ প্রধান, তাহলে এর উল্টাটা কি হবে? উল্টাটা হবে পূর্বপদ প্রধান। কোনটা? পূর্বপদ প্রধান কোনটা? একটু খেয়াল করো, আমি একটা কবিতা বলছিলাম, দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতকে গাই পরপদের গান, বহুব্রীতে নতুন অর্থ পাই, অব্যয়তে পূর্বপদ বলে রাশেদ ভাই। অব্যয়তে কোনটা? অব্যয়তে পূর্বপদ বলে রাশেদ ভাই। তাহলে পূর্বপদের অর্থ প্রদান কোনটাতে আছে? অব্যয়ীভাব, অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসে কোন পদ প্রধান? অব্যয়ীভাব সমাসে হচ্ছে পূর্বপদের অর্থ প্রধান। তাহলে অব্যয়ীভাব সমাসে কোন পদ প্রধান? অব্যয়ীভাব সমাসে হচ্ছে পূর্বপদের অর্থ প্রধান। তার মানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অব্যয়ীভাব সমাস। এরপর আসি পঞ্চনদ। পঞ্চনদ, তাহলে পঞ্চনদ, এই পঞ্চনদ সমাসে ব্যাস বাক্য কোনটি? পঞ্চনদীর সমাহার। এটা বিসিএস এ আসছে, তোমরা অনেকে পঞ্চনদের সমাহার দাও না ভাই, রাইট অ্যান্সার হবে পঞ্চনদীর সমাহার, পঞ্চনদীর সমাহার, পঞ্চনদীর সমাহার। নীল যে পদ্ম, নীল পদ্ম, নীল যে পদ্ম, নীল পদ্ম, এটা কোন সমাস? সবাই একটু কমেন্ট করো, নীল যে পদ্ম এটা কোন সমাস? ভাই এটা কোন সমাস? নীল পদ্ম ভাই, নীল পদ্ম। তাহলে পদ্ম ফুলটা কেমন? পদ্ম ফুলটা হচ্ছে নীল, তাহলে এটা কোন সমাস? এটা হচ্ছে কর্মধারয় সমাস। পদ্ম ফুলের রং কি হয়? নীল। তাহলে পদ্ম ফুলের পদ্ম ফুল নীল পদ্ম, পরপদ প্রধান। আর এটা হচ্ছে তুলনা বোঝাচ্ছে, পরপদ প্রধান এবং তুলনা বোঝালে সেটা কোন সমাস? সেটা হচ্ছে কর্মধারয় সমাস। এখন একটু আসো, কানা কানে কানে যে কথা, কানা কানি ভাই, ওমা কানা কানি, ঠিক আছে, কানা কানি, ঠেলাঠেলি, ঘুষাঘুষি, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, এগুলো কোন সমাস? এগুলো হচ্ছে বহুব্রী সমাস। কোন বহুব্রী? এগুলোকে বলা হয় বেতিহার বহুব্রী সমাস। বেতিহার বহুব্রী কি ভাই? বেতিহার বহুব্রী মানে হচ্ছে যেই সমাসের পূর্বপদের শেষে আ আছে এবং পরপদের শেষে কি আছে? ই আছে, সেগুলোকে বলা হয় বেতিহার বহুব্রী সমাস। আ এবং ই যদি থাকে তাহলে সেগুলোকে বলবো আমরা বেতিহার বহুব্রী সমাস। দেখো কানা, এই কানা শব্দের শেষে কি আছে? আ আছে। কানি শব্দের শেষে কি আছে? ই আছে। তাহলে কানা কানি কোন সমাস? বেতিহার বহুব্রী সমাস। ঠেলা ঠেলি কোন সমাস? বেতিহার বহুব্রী সমাস। একই সাথে আমি যদি বলি গুতাগুতি কোন সমাস? গুতাগুতি, ঠেলা ঠেলি, মারামারি, কামড়া কামড়ি, চুলাচুলি,
ঠেলাঠেলি, এগুলো সবগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রী সমাস, সবগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রী সমাস। চাঁদ মুখ, চাঁদ মুখ, এটা পরীক্ষা এর আগে একবার পড়াইছি। চাঁদ মুখ, চাঁদ মুখ চাঁদের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়। একটু খেয়াল করো এখানে, চাঁদ মুখ যার হবে না, চাঁদের মুখ, চাঁদের মুখ, চাঁদের মুখ ন্যায় হয় না ভাই, চাঁদ যে মুখ হয় না, তাহলে মুখ চাঁদের ন্যায়, মুখ কেমন ন্যায়, চাঁদের ন্যায়, মুখ চাঁদের ন্যায়, এর আগে একটা পড়াইছি চন্দ্রমুখ দিয়ে। ওকে, দেখো দ্বিগু সমাস নিষ্পন্ন পদ কোনটি, 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 সবাই একটু কমেন্ট করো তো, দ্বিগু সমাস নিষ্পন্ন পদ কোনটি, দ্বিগু সমাস নিষ্পন্ন পদ কোনটি, সবাই একটু কমেন্ট করো তো, দ্বিগু সমাস নিষ্পন্ন পদ কোনটি, 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 দ্বিগু সমাস নিষ্পন্ন পদ কোনটি ভাই, দ্বিগু সমাস, দ্বিগু সমাস নিষ্পন্ন পদ কোনটি, দ্বিগু সমাস নিষ্পন্ন পদ কোনটি, দ্বিগু সমাস নিষ্পন্ন পদ হচ্ছে বিশেষ্য পদ, বিশেষ্য পদ। ওকে, তারপর একটু আসো, এই তোমরা যারা এখনো ডেডিকেটেড ব্যাচে ভর্তি হও নাই, আমাদের গুচ্ছ ডেডিকেটেড ব্যাচে ভর্তি হয়েছো, যারা ভর্তি হও নাই তারা 999 টাকায় আমাদের এই নাম্বারে 01814443392 এই নাম্বারে 999 টাকা বিকাশ, নগদ, রকেট যে কোনো মাধ্যমে তুমি সেন্ড মানি করে আমাকে তুমি স্ক্রিনশট পাঠাবা হোয়াটসঅ্যাপে। কোথায়, দেরি করলে কিন্তু লেট হয়ে যাবে, হ্যাঁ দেরি করলে লেট হয়ে যাবে। যারা ভর্তি হও না এখনো ভর্তি হয়ে যাও, কারণ যদি একান্ত ফিনান্সিয়াল সমস্যা থাকে আমাকে জানাও, কিন্তু টাকার জন্য ভাই সমস্যা করো না, পিছিয়ে না, ডেট পিছিয়ে না, লেট করো না। ওকে, কারা কারা ভর্তি হতে চাও আমাকে একটু ইনবক্সে জানাও তো, কারা কারা ভর্তি হতে চাও, কারা কারা ভর্তি হতে চাও আমাকে একটু ইনবক্সে জানাও তো, আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করো কারা কারা ভর্তি হতে চাও। 01814443392 নাম্বার, 01814443392 নাম্বার, এটাই আমার পার্সোনাল নাম্বার, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, একটু আসো, এরপর দেখো 80-20, 80-20 এটা কোন সমাস বলো, 80-20 কোন সমাস, 80-20 কোন সমাস একটু বলো তো দেখি, 80-20 কোন সমাস, 80-20, 80-তে 20 যার, 80-তে 20 যার, তাহলে এখানে 80ও বোঝায় না 20ও বোঝায় না। অনেকে ভাবতে পারো ভাই এটা সংখ্যা, এটা সংখ্যা বুঝতে, ও মাই গড সংখ্যা আছে, এটা তো অফকোর্স দ্বিগু সমাস। না ভাই, যারা এটা দ্বিগু সমাস ভাবতেছো, এটা দ্বিগু সমাস নয়, এটা দ্বিগু সমাস নয়। এটা কোন সমাস, এটা হচ্ছে বেদীকরণ বহুব্রী সমাস। এটা কোন সমাস, এটা হচ্ছে বেদীকরণ বহুব্রী সমাস, বেদীকরণ বহুব্রী সমাস। ওকে, তারপর আসো, কোন উপমান, একটু খেয়াল করো, কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ, কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ, কোনটি কি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ একটু বলো। সিংহাসন, সিংহাসন তার মানে সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, তার মানে এটা মধ্যপদ লোপ পাইছে, এটা হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস, এটা মধ্যপদ লোপী, মধ্যপদ লোপী কর্মধারয় সমাস, তার মানে এটা হবে না। আর বলছে উপমান, উপমান বলছে অরুণ রাঙা, অরুণ মানে কি ভাই, অরুণ মানে হচ্ছে সূর্য, সূর্যের রং কেমন হয়, সূর্যের রং অফকোর্স রঙিন হয়, তার মানে এটা সত্য বোঝাচ্ছে। আমরা উপমান মানে কি জানি, উপমান মানে হচ্ছে, উপমান মানেই হচ্ছে, উপমান মানে হচ্ছে সত্য, সত্য তুলনা বুঝাবে, এবং সত্য তুলনা, যা সত্য তুলনা হইলেই তো হয়, সত্য তুলনা বুঝালে সেটা উপমান কর্মধারয় সমাস। তাহলে অরুণের রং কেমন হয়, রঙিনী হয়, তাহলে উপমান কর্মধারয়। তাহলে বিষাদ চিহ্ন কি, বিষাদ চিহ্ন রূপক। মুখচন্দ্র কি, মুখচন্দ্র হচ্ছে উপমিত, তার মানে এটা হচ্ছে উপমিত কর্মধারয়, উপমিত কর্মধারয়, এটা হচ্ছে রূপক কর্মধারয়, রূপক কর্মধারয়, আর এটা হচ্ছে উপমান কর্মধারয়, আর উপরেটা হচ্ছে সিংহাসন, হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয়। এখন একটু আসি, দেখো সমাসরীতি বাংলা এসেছে কোন ভাষা থেকে, কোন ভাষা থেকে, খুবই ক্রিটিক্যাল প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমাসরীতি বাংলা এসেছে কোন, দেখো সমাসরীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে, 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 সমাসরীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে বলো, সমাসরীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে। মনে রাখবা বাংলা ব্যাকরণ জিনিসটাই, বাংলা ব্যাকরণ নিজেই আসছে, ব্যাকরণ নিজেই আছে তৎসম বা সংস্কৃত থেকে, তৎসম বা সংস্কৃত থেকে, সংস্কৃত থেকে, সংস্কৃত থেকে। তাহলে অফকোর্স এই এই এই
এই সমাস কই থেকে আসবে? সমাস সংস্কৃত রীতি থেকে আসছে। ব্যাকরণ কই থেকে আসছে? ব্যাকরণ আসছে সংস্কৃত থেকে। কারণ ব্যাকরণের যে রচয়িতা, বাংলা উপমহাদেশে সর্বপ্রথম যে ব্যাকরণ রচনা লিখেছিলেন, ব্যাকরণ লিখছেন, তিনি ছিলেন পাণিনি। এই পাণিনির অষ্টাধ্যায়ী নামে একটা গ্রন্থ ছিল। এই অষ্টাধ্যায়ী গ্রন্থতে তিনি 8টা নিয়ম দিছিলেন। অষ্টাধ্যায়ী মানে হচ্ছে একটা গ্রন্থের, একটা পৌরাণিক গ্রন্থ, একটা একটা কি বলে, ধর্মীয় গ্রন্থের যে তিনি পাঠ করার জন্য 8টা নিয়ম লিখে দিয়েছিলেন, ওইটাকে পরবর্তীতে অষ্টাধ্যায়ী নামে একটি ব্যাকরণ গ্রন্থ হিসেবে লেখা হয়। এই ব্যাকরণ গ্রন্থের পর থেকে মূলত আমাদের এই ব্যাকরণের যাত্রা শুরু। তার মানে এই অষ্টাধ্যায়ী হচ্ছে সংস্কৃতি বা সংস্কৃত ভাষা থেকে আসছে। এগুলো কি সংস্কৃতির দিক থেকে। তার মানে সমাস কই থেকে আসছে? সমাস ইম্পোর্ট হয়েছে সংস্কৃত থেকে। সমাস ইম্পোর্ট হয়েছে কই থেকে? সংস্কৃত থেকে। এরপর আসো দেখো, এরপর একটু সবাই বলো যে 24 নম্বর প্রশ্ন, মধ্যপদ লুপি কর্মধারয় সমাস কোনটি? মধ্যপদ লুপি কর্মধারয় সমাস কোনটি? শারমিন সুলতান আমাদের সাথে যুক্ত আছে, দেখতে পাচ্ছি। তনুকা যুক্ত আছে, জাকিয়া লিখেছে সংস্কৃতি। আমাদের সাথে আরো কারা কারা যুক্ত আছে সবাই একটু কমেন্ট করে দাও। আমাদের সাথে দেখতে পাচ্ছি শাওন হাসান যুক্ত আছে, আমাদের সাথে জাকিয়া যুক্ত আছে, আমাদের সাথে আদিলা বিনতে আশরাফ যুক্ত আছে, আমাদের সাথে সাগর প্রধান যুক্ত আছে, আমাদের সাথে তুষ্টি রানী দাস যুক্ত আছে, আমাদের সাথে এজে জামান যুক্ত আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো কে কে যুক্ত আছে সবাই কমেন্ট করো। আমাদের সাথে শাওন যুক্ত আছে। ওকে, থ্যাংক ইউ অল এভরি স্টুডেন্ট। ওকে, একটু আসি 24 নম্বর প্রশ্ন। দেখো, মধ্যপদ লুপি কর্মধারয় সমাস কোনটি? মানে মাঝখান থেকে পদ লোপ পাইতে হবে ভাই। একটু খেয়াল করতে, কোনটা হবে ভাই? কোনটা হবে? ঘনশ্যাম? না ভাই, ঘনশ্যাম হওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ আমরা জানি সাধারণ কর্মধারয় সমাস। বলছে নরাধম, না ভাই, এটা হয় না। খেচর, এটা হয় না। তার মানে রাইট অ্যান্সার হবে পলান্ন। ঠিক আছে, পলান্ন, ঠিক আছে, পলান্ন, রাইট অ্যান্সার হবে পলান্ন। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস কোনটি? নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে দ্বীপ। মুখস্থ করে বলো, দ্বীপ। ওকে, কোনটি উপমান ও উপমিতর মধ্যে অভিন্ন কল্পনা? উপমান এবং উপমিত দুইটার মধ্যে অভিন্ন, দেখো, উপমান এবং উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়। সেটা কোনটা? সেটা হচ্ছে রূপক। উপমান এবং উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয় এই রূপক কর্মধারয় সমাসে। কোন সমাসে? রূপক কর্মধারয় সমাসে। কোন উদাহরণটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? অলুক তৎপুরুষ, অলুক মানে কি ভাই? বিভক্তি লোপ না পাওয়া। বিভক্তি লোপ পাইলে কোন সমাস? বিভক্তি লোপ পাইলে কি বলো? বিভক্তি লোপ পাইলে তৎপুরুষ হয়। বিভক্তি লোপ না পাইলে সেটা যদি তৎপুরুষ সমাস হয় তাহলে হবে অলুক তৎপুরুষ। আর যদি দ্বন্দ্ব হয় তাহলে হবে অলুক দ্বন্দ্ব। আর যদি হয় বহুব্রী তাহলে অলুক বহুব্রী। তাহলে একটু খেয়াল করো, এটা তৎপুরুষ সমাস এবং এটা হবে অলুক তৎপুরুষ সমাস। তাহলে এখানে কোনটা আছে? দেখো, আছে গায়ে পড়া, চা বাগান, খাঁচা ছাড়া, মাল গুদাম। এখানে রাইট অ্যান্সার হচ্ছে গায়ে পড়া। এটার ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য হচ্ছে গায়ে পড়া। এটার ব্যাস বাক্য গায়ে পড়া। এটার ব্যাস বাক্য গায়ে পড়া। এই গায়ে পড়া সমাসের ব্যাস বাক্য কি? সরি, এটাই তো ব্যাস বাক্য। এটা হচ্ছে গায়ে পড়া। জাস্ট আলাদাভাবে লেখা আছে, এখানে একটা স্পেস আছে আর এখানে স্পেস নাই, এতটুকুই পার্থক্য। ওকে, এটা হচ্ছে সমস্ত পদ, এটা হচ্ছে ব্যাস বাক্য। এখন একটু আসো, ফুলকুমারী সমস্ত পদের সঠিক ব্যাস বাক্য কোনটি? ফুলকুমারী সমস্ত পদটির সঠিক ব্যাস বাক্য কোনটি? ফুলকুমারী, খেয়াল করো, ফুলকুমারী। আচ্ছা ভাই, একটা মেয়ে যতই সুন্দর হোক, সে কি কখনো ফুল হইতে পারে কিনা বলো তো দেখি? না, কোনোভাবেই সম্ভব না। একটা মেয়ে কখনো ফুল হইতে পারে না। তার মানে কি? এটা মিথ্যা তুলনা বোঝাচ্ছে। আচ্ছা, কুমারী কি দেখা যায়? ফুল দেখা যায়? অফকোর্স দেখা যায় ভাই। তার মানে এটা দৃশ্যমান। তাহলে দৃশ্যমান এবং মিথ্যা তুলনা যদি হয়, দৃশ্যমান প্লাস যদি মিথ্যা তুলনা হয়, সেটা কোন সমাস? সেটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। তার মানে আমি কি বললাম? দৃশ্যমান এবং মিথ্যা তুলনা হলে সেটা কোন সমাস? সেটা উপমিত কর্মধারয় সমাস। আর উপমিত কর্মধারয় সমাসের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যার প্রশংসা করা হচ্ছে সে আগে বসবে। দেখো তো, এই ফুলকুমারীতে ফুলের প্রশংসা হচ্ছে না কুমারীর প্রশংসা হচ্ছে? দেখো তো, ফুলকুমারী, এখানে কুমারী মেয়ের প্রশংসা হচ্ছে। কার প্রশংসা? কুমারী মেয়ের প্রশংসা হচ্ছে। তার মানে কুমারী আগে বসবে। কুমারী কোথায় বসবে? কুমারী আগে বসবে। তাহলে কুমারী কার নেয়? কুমারী ফুলের নেয়। তাহলে হবে কুমারী
ফুলের ন্যায়, কুমারী কার ন্যায়? ফুলের ন্যায়, কুমারী কার ন্যায়? ফুলের ন্যায়। তার মানে এটা নিয়ম হচ্ছে যার প্রশংসা সে আগে বসবে, তারপর অন্য পদ বসবে, এরপরে ন্যায় বসবে। তার মানে কুমারী ফুলের ন্যায়। যদি একই ভাবে যদি থাকে সিংহ পুরুষ, তাহলে সিংহ পুরুষ, সিংহের প্রশংসা না পুরুষের প্রশংসা? অফকোর্স পুরুষের প্রশংসা। তাহলে পুরুষ সিংহের ন্যায়, পুরুষ কার ন্যায়? সিংহের ন্যায়। ঠিক আছে, আমরা যদি বলি খোকন সোনা, তাহলে খোকন কার ন্যায়? স্বর্ণের ন্যায়। অফকোর্স খোকন স্বর্ণের ন্যায়। তাহলে খোকনের প্রশংসা হচ্ছে খোকন আগে বসবে, খোকন স্বর্ণের ন্যায়। আমরা বলছি বাহুলতা, তাহলে বাহু মানে হাতটা কত বড়? হাতটা লতার মতো হাত, তাহলে বাহু লতার ন্যায়। আশা করি বুঝতে পেরেছ। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? কুমারী ফুলের ন্যায়। কোথায় আছে? কুমারী ফুলের ন্যায় এখানে আছে। ওকে, এখন একটু আসি কমলাক্ষ। কমলাক্ষ শব্দের সঠিক ব্যাস বাক্য কি? কমল আক্ষ মানে হচ্ছে অক্ষি, চোখ, চোখ, কমল অক্ষি আর কি, কমল অক্ষি। তাহলে একটু খেয়াল করো, এখানে আছে কমল অক্ষির ন্যায়, কমল অক্ষের ন্যায়, কমলের ন্যায় অক্ষি যার, কমলের ন্যায় অক্ষি যার, কমলের ন্যায় অক্ষি যার, কমলের ন্যায় অক্ষি যার। রাইট অ্যান্সার হচ্ছে কমলের ন্যায় অক্ষি যার। এখানে কিন্তু অনেকটা কাছাকাছি আছে, খেয়াল করবা, এটা ভুল আছে, এটা রাইট। কমলের ন্যায় অক্ষি যার, এটা বলা হয় কমলাক্ষ। ওকে, তোমরা যারা গুচ্ছ ডেডিকেটেড ব্যাচে, সত্যি আমি অনেস্টলি তোমাদেরকে বলি, তোমরা যারা গুচ্ছ ডেডিকেটেড ব্যাচে ভর্তি হও নাই, তোমরা অনেক বড় একটা বিষয় মিস করবা। তোমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছো, জানি না কিভাবে পড়ে পরীক্ষা দিছো, তো এখন তো চাইলেও তুমি অফলাইন কোনো প্রতিষ্ঠানে সাপোর্ট পাবা না। তোমাকে কারো না কারো অনলাইন প্ল্যাটফর্মে তোমার ভর্তি হইতে হবে। অনেক বড় বড় ব্যানার, অনেক বড় বড় সাইনবোর্ড না দেখা জাস্ট একটু কোয়ালিটি ইনশিওর করো, জাস্ট একটু পড়াশোনার কোয়ালিটি মান দেখো, ইভেন কারা রেগুলারিটি মেনটেন করে সেটা একটু দেখো। ঠিক আছে, ওই হাইপে বা হুজুকে কারো কাছে ভর্তি হয়ে তোমার বাকি সময়গুলো নষ্ট করো না। এখন থেকে তুমি যদি গুছিয়ে পড়ো, তাহলে এখন থেকে তোমার হাতে সময় আছে অলরেডি 3 মাস। তুমি কিন্তু চাইলে এখনো তুমি তোমার লাইফের গেম চেঞ্জার মুডটা চালু করতে পারো। তো সবাইকে আমি বলবো তোমরা গুচ্ছ ডেডিকেটেড ব্যাচটাতে ভর্তি হও। ইনশাল্লাহ তোমাদের সাথে সর্বক্ষণিক সহযোগিতায় আমরা থাকবো। তোমাদের কোর্স ফি মাত্র 999 টাকা। যদি কারো কোনো সমস্যা থাকে, একান্ত যদি কারো ব্যক্তি কোনো সমস্যা থাকে, আমাকে ইনবক্স করবা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইনবক্স করবা, 01814443392 নাম্বার। আসো, হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? দেখো, হাট আছে, বাজার আছে, ভাই হাট অর্থে যেই জিনিসকে বোঝায়, বাজার অর্থে আমরা একই জিনিসকে বুঝি। এই হাট বলতে কি অন্য কিছু বুঝো? হাট বললে তোমরা বাজারে যাওয়াকেই বুঝি, বাজার বললে কই বুঝো? ওই তো হাটে যাওয়াকেই বুঝি। তার মানে একটা আরেকটার কি সমার্থক, একটা আরেকটার কি, একটা আরেকটা হচ্ছে সমার্থক শব্দ, একটা আরেকটার কি শব্দ? সমার্থক শব্দ। যদি দ্বন্দ্ব সমাসে একটা আরেকটা সমার্থক থাকে, সেটাকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব সমাস। কি দ্বন্দ্ব সমাস? সমার্থক দ্বন্দ্ব সমাস। তার মানে 31 নম্বর রাইট অ্যান্সার কি হবে? 31 নম্বর রাইট অ্যান্সার হবে, 31 নম্বর না 30 নম্বর, হ্যাঁ 30 নম্বর রাইট অ্যান্সার কি হবে? 30 নম্বর রাইট অ্যান্সার হবে হাট বাজার, এটা হবে সমার্থ দ্বন্দ্ব সমাস, সমার্থে দ্বন্দ্ব সমাস। তারপর 32 নম্বর প্রশ্ন, ব্যাস বাক্যের অপর নাম কি? সবাই একটু কমেন্ট করো তো, ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম কি? সবাই একটু কমেন্ট করো, ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য, বিগ্রহ বাক্য। তারপর দেখো, তৃতীয় তৎপুরুষ সমাস বলছে, তৃতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাসের, তৃতীয় তৎপুরুষ সমাসের সমস্ত পদ কোনটি? দেখো একটু খেয়াল করো, তৃতীয় তৎপুরুষ সমাস, তাহলে তৃতীয় বিভক্তি কি? আগে আসতে হবে আমাকে, তৃতীয় বিভক্তি কি? তৃতীয় বিভক্তি কি? তৃতীয় বিভক্তি কি? দ্বারা দিয়ে কর্তৃক। তৃতীয় বিভক্তিতে কি আছে? তৃতীয় বিভক্তিতে আছে, তৃতীয় বিভক্তিতে কি আছে? তৃতীয় বিভক্তিতে আছে দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক। দ্বারা দিয়ে যদি কর্তৃক থাকে, দ্বারা দিয়া এবং যদি কর্তৃক থাকে, এগুলো কোন সমাস? এগুলো হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। এগুলো কোন সমাস? তৃতীয় তৎপুরুষ সমাস। তাহলে দেখো তো, মন দিয়ে গড়া, মন গড়া, মন দ্বারা গড়া, মন গড়া, ঠিক আছে, মধু দিয়ে মাখা, মধু মাখা, ঠিক আছে, এগুলো কোন সমাস? এগুলো হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। রাইট অ্যান্সার তৃতীয় তৎপুরুষ সমাস। আসো, বলছেন রূপক কর্মধারা সমাস এর এক্সাম্পল, রূপক কর্মধারা সমাসের ব্যাস বাক্যে, রূপক কর্মধারা সমাসের ব্যাস বাক্যতে কোনটি থাকে? রূপক কর্মধারা সমাসের ব্যাস বাক্যতে কি থাকে? রূপক কর্মধারা সমাসের ব্যাস বাক্যে কি থাকে? আচ্ছা খেয়াল করি, বিদ্যা
রূপক কর্মধারয় সমাসে কোনটি থাকে? রূপক থাকে। রূপক কর্মধারয় সমাসে কি থাকবে? রূপক থাকে, অথবা ই থাকতে পারে, অথবা রূপক থাকে, ই অথবা রূপক থাকে। কোনটি নিত্য সমাস? কোনটি নিত্য সমাস? নিত্য সমাস বলো, কোনটি নিত্য সমাস? এখানে কোনটা নিত্য সমাস? বলো কোনটা নিত্য সমাস? সবাই একটু আমাকে বলো তো কোনটা নিত্য সমাস? কোনটা নিত্য সমাস একটু আমাকে বলো তো, কোনটা নিত্য সমাস? কোনটা নিত্য সমাস একটু বলো তো দেখি, কোনটা নিত্য সমাস? কোনটা নিত্য সমাস? কোনটা নিত্য সমাস? সবাই একটু বলো তো কোনটা নিত্য সমাস? নিত্য সমাস কোনটা? নিত্য সমাস হচ্ছে দর্শন মাত্র, দর্শন মানে দেখা মাত্র নিত্য সমাস। এরপর আসো দেখো, সমাস সাধিত পদ কোনটি? সমাস সাধিত মানে সমাসের মাধ্যমে এই শব্দটা তৈরি হয়েছে। সমাস সাধিত শব্দ কোনটি? দম্পতি। সমাস সাধিত শব্দ এখানে আছে কি? দম্পতি। এর ব্যাস বাক্য হচ্ছে জয়া ও পতি। জয়া ও পতি। সমাস সাধিত সমাস শব্দ কোনটি? দম্পতি। জয়া ও পতি, দম্পতি। জয়া ও পতি, জয়া ও পতি, দম্পতি। দেখো দ্বিগু সমাসের অনেক একটু খেয়াল করো, দ্বিগু সমাসকে অনেকে ব্যাকরণ বিধি কোন সমাসে অন্তর্ভুক্ত করা হয়েছে? মানে সোজা কথা ভাই, দ্বিগু সমাসের ব্যাকরণের নিয়ম নতুন ভাবে কোন সমাসে অন্তর্ভুক্ত করছে? দ্বিগু সমাসের ব্যাকরণ নতুন ভাবে কোন সমাসে নিয়ে গেছে? তৎপুরুষ, দ্বন্দ্ব, কর্মধারয় এবং অভ্যাস। দ্বিগু সমাসকে ব্যাকরণ কোন নিয়মে নিয়ে গেছে? দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসে অন্তর্ভুক্ত করেছেন? ইভেন ফাইনালি এটাই হয়েছে, নতুন ব্যাকরণ বইতে দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। 9-10 এর যে নতুন ব্যাকরণ বইটা আছে সেখানে দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। একটু আসো, মহারাজা। মহারাজা একটু খেয়াল করো, মহাটা কি? মহাটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। মহা কি? একটা অ্যাডজেক্টিভ। আর আমরা বলছিলাম ওই যে মহানবী, মহানবী, তাহলে রাজাটা কি? রাজাটা হচ্ছে নাউন। রাজাটা কি? রাজাটা হচ্ছে নাউন। রাজাটা কি? নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস যদি নাউন থাকে, অ্যাডজেক্টিভ প্লাস যদি নাউন থাকে সেটা কোন সমাস? সেটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয়, সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। তাহলে এটা কোন সমাস? সাধারণ কর্মধারয় সমাস। তাহলে মহারাজা কি হবে? মহারাজা, মহান যে রাজা, মহান যে রাজা। রাইট অ্যান্সার হবে মহান যে রাজা। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে মহান যে রাজা। মহান যে রাজা, মহান যে রাজা হবে কি? মহারাজা। তারপর আসো, কোনটি পূর্বপদের অর্থ প্রাধান্য পায়? কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়? ঠিক আছে, আমরা জানি দ্বিতীয়কে গাই পরপদের গান, দ্বিতীয়কে গাই পরপদের গান। তাহলে দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস এবং অব্যয়ীভাব সমাসে কি গাই? আমরা পরপদের গান গাই। দ্বিতীয়কে গাই পরপদের গান, দ্বিতীয়কে গাই পরপদের গান। ঠিক আছে, একটু খেয়াল করো, দ্বিতীয়কে গাই কার গান? পরপদের গান। দ্বিতীয়কে গাই কার গান? পরপদের গান। ওকে, একটু খেয়াল করো, কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়? একটু খেয়াল করো, দ্বিগু সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। আর দ্বিগু সমাসের এক্সাম্পল দেখো, পঞ্চ নদীর সমাহার। পঞ্চ নদীর সমাহার এটাও কি? এখানে রাইট অ্যান্সার, এটাও রাইট অ্যান্সার। যদি বলা হয়, এখানে বলা হয় যে কোন পদে, একটু খেয়াল করো, বলছে কোনটিতে পূর্বপদের অর্থের প্রাধান্য পায়? কোনটিতে? কোনটিতে যদি বলতো কোন সমাসে, এখানে যদি বলতো কোন সমাসে, সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, তাহলে আমরা রাইট অ্যান্সার কি নিতাম? দ্বিগু সমাস। যেহেতু বলছে কোনটিতে, তার মানে এটা রাইট অ্যান্সার এখানে আর হবে না, এখানে হবে পঞ্চ নদীর সমাহার। এখানে সমাহারটাই কি? এখানে পূর্বপদের অর্থ মানে সরি 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 এটা পরপদ যদি হয়, পরপদ, পরপদ, পরপদের অর্থ কোনটিতে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাইলে কি হবে? তাইলে আমরা দিতে পারি দ্বিগু সমাস এবং পঞ্চনদের সমাহার। যেহেতু এখানে কি আসছে, এখানে অপশনটা দেখো কি দিছে, আমি আমি একটু এক্সট্রিমলি সরি। কোনটিতে পূর্বপদের অর্থ মানে পূর্বপদ যদি বুঝায়, পূর্বপদ। আমরা একটা কবিতা পড়াইছিলাম, সবার কি মনে আছে? কবিতাটার নাম কি ছিল? কবিতাটা কি ছিল? দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতীয়কে গাই পরপদের গান, বহুব্রীহিতে নতুন অর্থ পাই, অব্যয়ীতে পূর্বপদ বলে রাশেদ ভাই। তার মানে আমরা জানি অব্যয়ীতে কোন পদের অর্থ প্রধান? পূর্বপদের অর্থ। যেহেতু এখানে এক্স্যাক্টলি বলছে পূর্বপদ, তার মানে পূর্বপদ যদি বইলা থাকে সেখানে এটা অফকোর্স হবে অব্যয়ীভাব। আমি যদি পরপদ বলি, পরপদ, তাহলে পরপদ হইলে এখানে কি কি হবে? দেখুন, পরপদ হইলে দ্বিগু সমাস অথবা পঞ্চ নদী সমাহার হয়। কিন্তু যদি বলে পূর্বপদ, তাহলে পূর্বপদ হইলে ডেফিনেটলি এখানে কি হবে? ডেফিনেটলি এখানে অব্যয়ীভাব সমাস হবে, অব্যয়ীভাব সমাস হবে, অব্যয়ীভাব সমাস হবে, অব্যয়ীভাব সমাস
হবে, অব্যয়ভাব সমাস হবে। ওকে, এরপর একটু আসি, দেখো খেয়াল করো। একটু খেয়াল করো, বলছে মন মাঝি, একটু খেয়াল করো, মন মাঝি এই সমাসের ব্যাস বাক্য কোনটি? দেখো মন মাঝি, এটা আমরা জানি কি পদ প্রধান, পরপদ প্রধান। কোন মাঝি? মনের মাঝি। তাহলে মাঝি পরপদ প্রধান, তাহলে পরপদ প্রধান হলে এখানে কি হবে? শুরুতে সংখ্যা থাকলে দ্বিগু সমাস, আর বিভক্তি থাকলে হচ্ছে তৎপুরুষ সমাস। তাহলে শুরুতে সংখ্যা নেই, বিভক্তিও নাই, তার মানে এটা হচ্ছে কর্মধারয় সমাস। তার মানে এটা কর্মধারয় সমাস। আর যেহেতু বলছে মন মাঝি, তাহলে কি এখানে মিথ্যা তুলনা বুঝাইছে, কি তুলনা? মিথ্যা তুলনা বুঝাইছে। এবং মন মাঝি, মন কি দেখা যায়? না, দেখা যায় না, তার মানে এটা অদৃশ্য। এটা কি? অদৃশ্য। যদি হয় অদৃশ্য, যদি কি হয়? অদৃশ্য হয় এবং মিথ্যা তুলনা বোঝায়, সেটাকে কি বলি? সেটাকে আমরা বলি রূপক কর্মধারয় সমাস। তাহলে দেখো, রূপক কর্মধারয় সমাসে ব্যাস বাক্য করার নিয়ম হচ্ছে পূর্বপদ এবং পরপদের মাঝে রূপ বসাই দিলেই হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার, মন রূপ মাঝি। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে মন রূপ মাঝি। 39 নম্বর রাইট অ্যান্সার কি হবে? মন রূপ মাঝি। গুড, ভেরি গুড, তোমরা অনেকেই দেখছি উত্তর করতেছো মন রূপ মাঝি। কিন্তু আসো, বহুব্রী সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটিতে যদি কি থাকে? বিশেষণ। কোনটিতে যদি বিশেষণ না হয়ে, তবে তাকে কি বলে? বলছে বহুব্রী সমাস। একটু খেয়াল করো, বহুব্রী সমাস, সবাই একটু খেয়াল করো। বলছে বহুব্রী সমাসে পূর্বপদ এবং পরপদ কোনটিতে যদি, কোনটাতে মানে পূর্বপদেও বিশেষণ নাই, পরপদেও বিশেষণ নাই, তাকে কি বলে? পূর্বপদ এবং পরপদে যদি বিশেষণ না থাকে, তাকে বেদীকরণ বহুব্রী সমাস বলে। তোমরা দেখবা শিখা ফাইনাল সাজেশন, আমার একটা বই আছে শিখা ফাইনাল সাজেশন। এই শিখা বইতে খুব সুন্দর করে এই জিনিসগুলো দেয়া আছে। তোমরা এই বইটা মূলত একটা সাজেশন বই, যদিও আমার কাছে এক কপিও নাই। তোমরা রকমারিতে 10 কপি পাবা। শিখা ফাইনাল সাজেশন এন্ড মডেল টেস্ট বই রকমারিতে আমি দেখছি 10 কপি আছে। তোমার যদি কারো কাছে শিখা বাংলা ফাইনাল সাজেশন এন্ড মডেল টেস্ট বইটা না থাকে, তোমরা অবশ্যই এই বইটা সংগ্রহ করে নিবা, ঠিক আছে? এই বইটাতে সুন্দর করে এই বিষয়গুলো দেয়া আছে। ওকে, একটু আসো, কোনটি খাঁটি বাংলা কর্মধারয় সমাসের উদাহরণ? খাঁটি বাংলা কর্মধারয় সমাস, খাঁটি বাংলা কর্মধারয় সমাসের উদাহরণ একটু খেয়াল করো। ভাই, খাঁটি বাংলা উপসর্গ হয়, কর্মধারয় সমাস কেমন না? বাদ দাও, এটা বাদ দাও, একটু স্কিপ করো। দিল্লীশ্বর কিসের উদাহরণ? যদি আসে তার নরদম দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। একটু খেয়াল করো, দিল্লীশ্বর একটু খেয়াল করো। দিল্লীশ্বর কিসের উদাহরণ? একটু খেয়াল করো। দিল্লীশ্বর কিসের উদাহরণ? একটু খেয়াল করো। দিল্লীশ্বর কি দিল্লির ঈশ্বর? তৎপুরুষ সমাস, দিল্লির উৎস তৎপুরুষ সমাস। তারপর দেখো বলছে পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে যদি কৃৎপ্রত্যয় যুক্ত হয়ে কোনো সমাস হয়, তাকে কি বলে ভাই? এটা উপপদ তৎপুরুষ সমাস। এটাকে এক কথায় প্রকাশ, যেটাকে বলে আর কি, ওই যে আমরা বলছিলাম পকেট মার, তারপর হচ্ছে সত্যবাদী, তারপর হচ্ছে পকেট মার, সত্যবাদী, তারপর আমরা আরো বলছিলাম যে কি দ্বারা একটু ফুল ল্যাপটপ চার্জ শেষ হয়ে পকেট মার, সত্যবাদী, তারপর আমরা আরো বলবো ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছিল। পকেট মার, সত্যবাদী, আমরা বলছি যে সুস্মিতা, সুচিস্মিতা, পঙ্কজ, এগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। আর এটা ডেফিনেশনই এটা, পূর্বপদের সাথে পরবর্তী পদে ক্রিয়ামূলের সঙ্গে যদি কৃৎপ্রত্যয় যুক্ত হয়ে কোনো সমাস হয়, তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। এটা হচ্ছে ডেফিনেশন, আর আমি শিখেছি তোমাদের শর্টকাট টেকনিক। দেখো, সাধারণত ধর্মবাচক পদের সঙ্গে যদি উপমান বাচক পদের যে সমাস হয়, তাকে কোন কর্মধারয় সমাস বলে?
কঠিন কঠিন জিনিস না, এগুলো উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস। এরপর আসলে দেখো তৎপুরুষ সমাস কয় প্রকার, তৎপুরুষ সমাস কয় প্রকার আমি কালকে ক্লাসে পড়াইছি, বলো তো তৎপুরুষ সমাস কয় প্রকার, তৎপুরুষ সমাস কয় প্রকার গতকালকে পড়াইছি, বলো তৎপুরুষ সমাস কয় প্রকার, তৎপুরুষ সমাস কয় প্রকার, 45 নম্বর কোশ্চেন, তৎপুরুষ সমাস কত প্রকার, বলো তৎপুরুষ সমাস কয় প্রকার, 9 প্রকার, তৎপুরুষ সমাস কয় প্রকার, 9 প্রকার, দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী সপ্তমী ষষ্ঠী, ষষ্ঠী সপ্তমী নয় অলুক এবং উপপদ, এই হচ্ছে 9 প্রকার। ওকে, তারপর আসি দেখো কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস, কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস, কাগজপত্র সমার্থক দ্বন্দ্ব সমাস, এর আগে পড়াইছি কাগজপত্র সমার্থক দ্বন্দ্ব সমাস। কাগজপত্র কোন দ্বন্দ্ব সমাস, কাগজপত্র হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। কাগজপত্র কোন দ্বন্দ্ব সমাস, কাগজপত্র হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। কাগজপত্র হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। কাগজপত্র কোন সমাস, কাগজপত্র হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। ওকে, একটু খেয়াল করো, বিশ্ববিখ্যাত আমরা বললাম বিশ্ববিখ্যাত, এটার ব্যাস বাক্য কি হবে, এটার ব্যাস বাক্য হচ্ছে বিশ্বের, বিশ্বের বিখ্যাত, বিশ্বের বিখ্যাত। তাহলে বিশ্বের কি আছে, এখানে এর বিভক্তি আছে, তাহলে আমরা জানি র এর কোন বিভক্তি, র এবং এর এটা কোন বিভক্তি, র এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি, র এর কোন বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, র এর, র এর কোন বিভক্তি, র এর কোন বিভক্তি, র এর কোন বিভক্তি বলো তো দেখি, বিশ্বের বিখ্যাত, বিশ্বের বিখ্যাত, বিশ্বের বিখ্যাত, র এর এটা কোন বিভক্তি হবে, এখানে সপ্তমী আছে, চতুর্থী আছে, উপমান আছে, উপমিত আছে, মধ্যপদ আছে, এখানে সঠিক উত্তর নাই, সঠিক উত্তর নাই, এটা কোন বিশ্বের বিখ্যাত, বিশ্বের বিখ্যাত, র এর থাকলে এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি, কি হবে ষষ্ঠী বিভক্তি, কোন বিভক্তি হবে ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি আছে, ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। এরপর একটু খেয়াল করো কর্মধারয় সমাস 9 কোনটি, কর্মধারয় সমাস 9 কোনটি একটু খেয়াল করো, কর্মধারয় সমাস 9 কোনটি একটু খেয়াল করো, রাইট অ্যান্সার কি হবে, কর্মধারয় সমাস 9 কোনটি, কর্মধারয় সমাস 9 কোনটি, রাইট অ্যান্সার কি হবে বলো, কর্মধারয় সমাস 9 কোনটি, কর্মধারয় সমাস 9 কোনটি, বলো কর্মধারয় সমাস 9 কোনটি। দেখো মধুমাখা, মধু দিয়ে মাখা, মহারাজা, 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 কদাচার, মুখচন্দ্র, মধু দিয়ে মাখা, মধু মাখা, 9 9 বলছে 9 কোনটি, কর্মধারয় সমাসের উদাহরণ 9 কোনটি একটু খেয়াল করো, মহারাজা একটু খেয়াল করো, মহারাজা মহান যে রাজা, সাধারণ কর্মধারয় সমাস, মুখচন্দ্র মানে চন্দ্র মুখচন্দ্রের ন্যায়, মধু মাখা মধ্যপদবী কর্মধারয় সমাস, রাইট অ্যান্সার হবে কদাচার, রাইট অ্যান্সার কি হবে কদাচার, রাইট অ্যান্সার কি হবে কদাচার। ওকে, এরপর একটু খেয়াল করো, বলছে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে কোন সমাসে, একটু আসো 49 নম্বর প্রশ্ন, বলছে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে কোন সমাসে, পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে কোন সমাসে, পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে কোন সমাসে, আমরা জানি অব্যয়ীতে পূর্বপদ প্রধান, অব্যয়ীতে কোন পদ প্রধান, পূর্বপদ প্রধান, অব্যয়ীতে কোন পদ প্রধান, পূর্বপদ প্রধান। ওকে, তারপর আসি যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে, মানে পূর্বপদ এবং পরপদ, পূর্ব এবং পর দুই পদই কি থাকে, দুই পদই কি থাকে সমান থাকে, দুই পদ কি থাকে সমান থাকে, দুই পদ কি থাকে সমান থাকে, সেটাকে কি বলে, সেটাকে কি বলে, কি বলে, কি বলে, পূর্বপদ এবং পরপদ উভয় পদ সমান থাকলে সেটাকে বলা হয় দ্বিগু সমাস, সেটাকে কি বলে, সেটাকে বলা হয় দ্বিগু সমাস। যে সমাসে পূর্বপদ এবং পরপদের অর্থ সমান থাকে, যে সমাসে পূর্বপদ এবং পরপদের অর্থ কি থাকে সমান থাকে, তাকে কি বলা হয়, তাকে বলা হয় দ্বিগু সমাস, তাকে কি বলা হয় দ্বিগু সমাস, দ্বিগু সমাস, দ্বিগু সমাস। পূর্বপদ এবং পরপদের অর্থ যদি সমান থাকে তাকে কি বলে, তাকে বলা হয় দ্বিগু সমাস। পূর্বপদ এবং পরপদের অর্থ যদি কি থাকে সমান থাকে তাকে কি বলা হয়, তাকে বলা হয় দ্বিগু সমাস, তাকে কি বলা হয় দ্বিগু সমাস, দ্বিগু সমাস। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলে, সবাই একটু আমাকে ইনশিওর করো যে এটা কোন সমাস হবে, কোন সমাস হবে, কোন সমাস হবে বলো, কোন সমাস হবে, কোন সমাস হবে, এই 50 নাম্বার এ কে বলছে, গুড, ভেরি গুড, আমি দেখলাম হুজুকে বাঙালি তোমরা, দ্বন্দ্বে উভয় পদ সমান, আমার মুখের সাথে সাথে কয়জন দেখো দ্বিগু সমাস লিখছে, দেখো দ্বিগু সমাস, এই দ্বিগু সমাসে কি থাকে রে, দ্বিগু সমাসে পরপদ প্রধান, পরপদ প্রধান, পরপদ কি থাকে প্রধান থাকে, দ্বিগু সমাসে কোন পদ প্রধান, দ্বিগু সমাসে থাকে পরপদ প্রধান, শুরুতে থাকে কি, শুরুতে থাকে সংখ্যা, শুরুতে থাকে সংখ্যা, শুরুতে সংখ্যা
এবং পরপদের অর্থ যদি প্রধান থাকে সেটাকে কোন সমাস বলে? সেটাকে বলে দ্বিগু সমাস। দ্বন্দ্বে উভয় পদ সমান, আমি কবিতা পড়াইছিলাম, দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতকে গাই পরপদের গান, বহুব্রীতে নতুন অর্থ পাই, অব্যয়তে পূর্বপদ বলের আসে ভাই। তাহলে মনে রাখবা, আমার এই কবিতাটা যদি তুমি মাথায় রাখো, তোমার সমাস 80% শেষ। লিখে দিচ্ছি, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে কি থাকবে? দ্বন্দ্ব সমাসে উভয় পদ সমান, উভয় পদ, উভয় পদ সমান থাকবে, উভয় পদ কি থাকবে? সমান থাকবে। দ্বিতকে, দ্বিতক, দ্বিতক মানে হচ্ছে দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, এই তিন পদে পরপদ প্রধান, পরপদ প্রধান, পরপদ প্রধান থাকবে। বহুব্রীতে নতুন অর্থ, বহু বৃহিতে নতুন অর্থ, নতুন অর্থ থাকবে, বহুব্রীতে কি থাকবে? নতুন অর্থ থাকবে। এবং অব্যয়তে কি হবে? অব্যয়তে কি থাকবে? অব্যয়তে পূর্বপদ থাকবে, পূর্বপদের অর্থ কি থাকবে? প্রধান থাকবে, পূর্বপদের অর্থ কি থাকবে? প্রধান থাকবে। তাহলে আমার সাথে ছকটা মিলাই না, আমার সাথে সবাই বলো, দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতকে গাই পরপদের গান, বহুব্রীতে নতুন অর্থ পাই, অব্যয়তে পূর্বপদ বলের আসে ভাই। দেখছো সোহাগ, আমার ছোট ভাই সোহাগ, দেখছো কত আমার ভক্ত, আমি ভুল বলছি সেও ভুল বলছে, দেখছো কত ভালো ছেলে, লক্ষ্মী ছেলে ভাইরে। একটু বিবেক দিয়া শুনিস, আমি যা বলি একটু খেয়াল রাখিস কখন কি বলতেছি। দেখো, দ্বন্দ্ব সমাসে উভয় পদ সমান, এখানে কি বলছে? যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে, প্রত্যেকটি সমসমান অর্থ মানে কি? যেই পদগুলো আছে, যেমন আমি যদি বলি বাবা মা, বাবা মা, তাহলে দেখো এখানে পূর্বপদ পরপদ দুইটা পদের অর্থই কি থাকবে? দুইটা পদের অর্থই যদি প্রধান থাকে, তাহলে সেটা কোন সমাস? সেটা হবে দ্বন্দ্ব সমাস। দেখো, দ্বন্দ্বে উভয় পদ সমান, দেখছো টেকনিক, দেখছো দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতকে পরপদ প্রধান, বহুব্রীতে নতুন অর্থ পাই, অব্যয়তে পূর্বপদ বলের আসছে ভাই, বলের আসে ভাই। তোমরা কি সবাই ক্লিয়ার? এখন কি সবাই ক্লিয়ার? এখন কি সবাই ক্লিয়ার? তাহলে হুজুকে বাঙালি হওয়া যাবে? যাবে? বলো যাবে? যাবে না। ওকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। তোমরা অর্ণব স্যার পেজ থেকে যারা যুক্ত ছিলে তোমাদের জন্য শুভকামনা রইলো, তোমরা যারা রাশেদ স্যার পেজ থেকে যুক্ত ছিলে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। তো তোমাদের সাথে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা। আর যাওয়ার আগে একটা কথা বলবো, তোমরা যারা আমাদের এই জিকে, ইংলিশ এবং বাংলা এই তিনটা সাবজেক্টে গুচ্ছ ডেডিকেটেড ব্যাচে এখনো ভর্তি হও নাই, তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের পেইড ব্যাচে। সে পর্যন্ত